ওয়েলকাম টু P2P। প্রথমে P2P সম্পর্কে একটু বলি। আমরা 2019 সাল থেকে আমাদের এই যাত্রা শুরু করেছি। আমাদের এখানে রেসিডেন্সি, এমডিএমএস অ্যাডমিশন, ডিপ্লোমা অ্যাডমিশন, এমআরসিপি পার্ট 1, ফেজ এ ফাইনাল, এইগুলা চালু আছে। কোর্সগুলো তো আমরা মাঝে মাঝে এই কিছু কোর্স আলাদাভাবে করি, সেগুলোর একটা পার্ট, কিছু বেসিক কোর্স আমরা আলাদাভাবে করি। তো আজকে আমাদের ইসিজি সেশনের প্রথম সেশন। তো আমি ডাক্তার মোহাম্মদ শামসুজ্জামান, আমি নেফ্রোলজি ঢাকা মেডিকেলে ফেজ বিতে আছি এবং এফসিপিএস ফাইনাল পার্ট পরীক্ষার্থী। আর আমাদের যিনি চিফ মেন্টর, উনি আমাদের কার্ডিওলজিস্ট ডক্টর তাসমি আজাদ। ওনাকে আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি। আহ, উনি কার্ডিওলজিতে এমডি করা এবং এমআরসিবি করা। আহ, তো উনি আমাদের বেসিক পার্টটা আজকে শেয়ার করবেন। ডক্টর তাসমি, আপনি কি আছেন আমাদের সঙ্গে? Yes, thank you so much. We'll start right now, right? আমরা প্লিজ স্টার্ট। স্টার্ট করে দিব। আচ্ছা। ইয়েস। সো আই উইল শেয়ার দ্য স্ক্রিন নাও। বেসিক্যালি এই সিজি সেশনে যারা জয়েন করেছেন, ওয়েলকাম টু ইউ অল টু P2P। যারা অনেকে অনেকে আছেন যারা P2P মেম্বার আছেন, এমন অনেকে আছেন আবার যারা একদমই নিউ P2P সম্পর্কে তেমন কিছু আগে জানেন না, এমন অনেকে আছেন। সো হোয়াট এভার, আপনাদের সবাইকে ওয়েলকাম ইসিজি সেশনে। আমি ডক্টর তাসমি। আহ, আমি মানে এনএসপিটি থেকে এমডি কার্ডিওতে কমপ্লিট করেছি আর এমআরসিপিটা করেছি। সো আমি আজকে চেষ্টা করব আপনাদের হচ্ছে ইসিজিটা আপনাদের জন্য যতটুকু পসিবল আপনাদের জন্য প্যালাটেবল করার। তো ইসিজি নিয়ে আমার যারা জুনিয়র আছেন, জুনিয়র ডক্টর আছেন, ইভেন অনেক সিনিয়র ডক্টর যারা কার্ডিওতে ক্যারিয়ার করছেন না, ইন্টারনাল মেডিসিন বা মেডিসিনের যে কোনো ব্রাঞ্চে, তাদেরও ইসিজির একটা ভীতি কাজ করে। সো ইসিজিটা সম্পর্কে আমরা চেষ্টা করব আজকে যে এই সেশনগুলা, যে 5টা সেশন হবে, এই 5টা সেশনের পরে আপনি যে কোনো সময় ইসিজি ইন্টারপ্রিট যেন আপনার জন্য ইজি হয়। সো আমরা এই সেশনটাকে দুই ভাগ করেছি। একটা হচ্ছে আমরা লিড করব, অর্থাৎ আমরা আমাদের কন্টেন্ট গুলা আপনাদেরকে ডিসকাস করে শেয়ার করব। সেকেন্ড পার্টটা হবে কোয়েশ্চেন আনসার সেশন, মানে আপনি হয়তো কোনো কোয়েরি থাকতে পারে, রাইট? আমি আপনাকে একটা কিছু বলছি, আপনি এই যে পার্ট টু ও আপনার জন্য মনে হচ্ছে যে ডিফিকাল্ট, আপনি এক কাজ করবেন, সেটা জাস্ট নোট ডাউন করে রাখবেন। আমরা সেকেন্ড সেশন যেটা, মানে এই সেশন এই ক্লাসেরই যে সেকেন্ড হাফে আমরা এই কোয়েশ্চেন অ্যান্সার গুলা পিক করব, অর্থাৎ আপনাদের কোনো কোয়েরি থাকলে সেগুলো আনসার করব। সো লেটস স্টার্ট। আই উইল জাস্ট ডিসকাস ভেরি ব্রিফ থিংস লাইক সাম বেসিক থিংস। অনেকের কাছে খুব নোন হতে পারে, যারা সবসময় বিসিজি নিয়ে ডিল করেন তাদের কাছে মনে হতে পারে দিস আর রিয়েলি ভেরি বেসিক থিংস, একদম ফার্স্ট ফিফথ ইয়ারে যেগুলো লাগে। বাট তারপরে আমি সবসময় অ্যাজ এ বিগিনার, আমি যখন কোর্স রান করি, আমার কাছে মনে হয় যে বেসিক থিং গুলা যদি ক্লিয়ার থাকে, যারা জানেন তারা তো একটু শুনে নিলেন, আর যারা জানেন না তাদের জন্য ইজি হবে। সো আমি দেখেন আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি যে এরকম একটা ইসিজিতে আমরা কি ধরনের ওয়েভ গুলা পাই। এই যে দেখেন, একটা পি ওয়েভ পাই প্রথমেই, তারপর একটা কিউআরএস, প্রথমে আমাদের ওয়েভ গুলা চিনতে হবে, তারপর টি ওয়েভ। সো আমরা বেসিক্যালি একটা ইসিজি যখন আমাদের সামনে একটা স্ট্রিপ আসবে, এরকম তিনটা ওয়েভ পাবো। তো এইটা হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে রিপ্রেজেন্ট করে। ইসিজি আসলে কি? ইসিজি হচ্ছে হার্টে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো হয়, সেগুলা কাগজে তুলে আনা, দিস ইজ ইসিজি। সো এইখানে হার্টে কি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়? আমরা জানি যে হার্টের চারটা চেম্বার, দুইটা এট্রিয়া থাকে, দুইটা ভেন্ট্রিকল থাকে, ইজন্ট ইট? সো এই যে এই এট্রিয়া এবং ভেন্ট্রিকলে কি হইতে থাকে আমরা জানি। একটা কন্ট্রাকশন হয়, এটাকে আমরা বলি সিস্টোল। একটাকে আমরা বলি আহ যখন রিল্যাক্সেশন হয়, এটাকে আমরা বলি ডায়াস্টোল। এটা আমরা জানি না? জানি। সো সিস্টোলের সময় একটা ওয়েভ পাওয়া যায়, ডায়াস্টোল বা রিল্যাক্স হয় সেই সময় একটা ওয়েভ পাওয়া যায়। তো এই জিনিসগুলা, যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলা আমরা দেখি, সেটাই হচ্ছে ইসিজি। এবং এই যে সিস্টোলের যে কন্ট্রাকশন গুলা, সেই সময়টা হার্টটা পাম্প করে, তাই না? আর ডায়াস্টোলের সময় কি হয় আমরা জানি, যে হার্টটা তখন ফিল হয়, হার্টটা ব্লাড দিয়ে ফিল হয়, মানে ডায়াস্টোলের সময় রিল্যাক্স থাকে, সে সময় হার্টটা ব্লাড দিয়ে ফিল হয়। সো আমরা ইসিজিতে যে ওয়েভ গুলা পাই, সেগুলা এই কন্ট্রাকশনটা ইন্ডিকেট করে। সাপোজ পি ওয়েভ যখন আপনি পাবেন, যে এই যে পি ওয়েভ, এই যেটাকে আমি বললাম, এই পিওএফটা মরফোলজিটা আপনি দেখেন, এই যে এরকম একটা পিওএফ পাওয়া যায়, এটা হচ্ছে নর্মাল পিওএফ। আপনি যখন ডিজিজ ওয়াইজ আমরা ডিসকাস করব, আপনি দেখবেন যে বাইফেজিক পি দেখা, মানে কতগুলো পিওএফ আছে যে এইরকম দুইটা নচের মতো, হ্যাঁ। তারপরে আবার দেখবেন যে আমি বলতেছি বাইফেজিক পি, মানে দুইটা ফেস, বাই মানে দুই,
ডাবল। ফেজিক মানে দুইটা ফেজ। তো এরকম বাইফেজিক পি পাওয়া যায়। কোথায় পাওয়া যায়, কোন কোন ডিজিজে এরকম অ্যাবনর্মাল পি পাওয়া যায়, কোন জায়গায় আবার পিটা অনেক লম্বা হয়ে যায়, কোনটাকে আমরা লম্বা পি পি মাইট্রালি বলতেছি, পি পালমোনালি বলতেছি। সো এই জিনিসগুলাকে আমরা ডিসকাস করব। তার আগে আমরা শুধু এখানে খুব ব্রিফলি আমি শুধু আপনাদের ওয়েভ চিনাচ্ছি, মানে একদম বলতে পারেন যে আমি ধরে নিচ্ছি যে আপনি একদম জাস্ট রিভিশন দেন, একদম থার্ড ইয়ারের পড়া। সো পি হচ্ছে এট্রিয়াতে, ওই যে হার্টের ভিতরে যে এট্রিয়া আছে, এট্রিয়া যখন কন্ট্রাক্ট করে তখন শর্ট শর্ট করে একটা ওয়েভ চলে আসে ইসিজির স্ট্রিপে, দিস ইজ পি ওয়েভ। তো পি ওয়েভটা নর্মালি, নর্মাল পি ওয়েভ আমরা কিভাবে বুঝবো? এই যে এরকম একটা যদি মরফোলজি থাকে, এরকম একটা শেপ থাকে, হ্যাঁ, তারপরে এটা আড়াই, মানে বলে যে এটা আড়াই ঘরের বেশি না, অর্থাৎ এই ছোট ঘরগুলোকে বলা হয় স্মল স্কোয়ার। আর এই যে বড় একটা, আমি যে এই যে মার্ক করতেছি দেখেন, কালারটা বোঝা যাচ্ছে কিনা, নীল কালি দিয়ে, এই যে মার্ক করতেছি, এটা হচ্ছে লার্জ স্কোয়ার। তাহলে এই স্মল স্কোয়ার যখনই আমি উচ্চারণ করব তখন বুঝবেন এই ছোট ছোট ঘরগুলোকে বোঝাচ্ছি, এই যে আমি যে মার্ক করলাম। আর লার্জ স্কোয়ার যখন আমি বলবো তখন এরকম পাঁচটা স্মল স্কোয়ার মিলে একটা লার্জ স্কোয়ার, এগুলো লাগবে। কারণ হচ্ছে যখন আমরা পি আর ইন্টারভেল হিসাব করব, অর্থাৎ বা পিটা কত ডিউরেশন, এদিকে হচ্ছে ডিউরেশন, এই পাশ দিয়ে হচ্ছে ডিউরেশন, আর স্ট্রেট যেটা উঠে গেছে সেটা হচ্ছে মিলিভোল্ট, মানে অ্যামপ্লিটিউড, হ্যাঁ, দুইটা গ্রাফ আকারে দেখা হয়। সো আমি আবার একটু বলে দিই, তাহলে পি ওয়েভের আমরা কি দেখবো, যে পি ওয়েভের আমরা বেসিক্যালি এটা শেপ দেখবো, তারপর হচ্ছে এটা কত উঠলো, হ্যাঁ। আর এই লাইনটা আপনারা একটু খেয়াল করেন, দিস ইজ আইসোইলেকট্রিক লাইন। আইসোইলেকট্রিক লাইন হচ্ছে একটা স্ট্রেট লাইন। আমরা ইসিজির একটু পরে ছবি দেখবো যে আপনার হাতে ইসিজিটা আসলে কেমন দেখায়, এই ইসিজিটা। তারপরে একটা ওয়েভ দেখেন, কিউআরএস দেখতে পাচ্ছেন, কিউআরএস। এই কিউআরএস ওয়েভটা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন ইন্ডিকেট করে। ভেন্ট্রিকুল আমাদের জন্য খুবই মাথা ব্যথার বিষয়, হ্যাঁ। কারণ হচ্ছে এট্রিয়াটা উপরে থাকে, ভেন্ট্রিকুল আমাদের হার্টের বড় একটা অংশ জুড়ে থাকে। সো ভেন্ট্রিকুলের কন্ট্রাকশনটা আমরা বুঝি কিভাবে, কিউআরএস কমপ্লেক্স দিয়ে। ওকে। তো এইভাবে করে আমি যদি বলি যে ওয়েভ গুলো আমরা দেখি। তারপর পি আর ইন্টারভেলটা দেখেন, যে পি আর ইন্টারভেল বিগিনিং অফ পি থেকে বিগিনিং অফ আর পর্যন্ত। তো আপনি বিগিনিং অফ কিউ পর্যন্ত বেসিক্যালি পি আর ইন্টারভেলটা হিসাব করা হয়। তো পি আর ইন্টারভেল আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। যখন পি আর ইন্টারভেল প্রলং হয়ে যায়, অর্থাৎ বেশি হয়ে যায়, তখন সেটাকে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক বলি আমরা। সো আমরা এটা হার্ট ব্লক আলাদা একটা টপিক হিসেবে পড়বো। আজকে শুধু এইটুকু জানেন যে একটা ইসিজিতে কি কি ওয়েভ থাকে, পি ওয়েভ, কিউ আর এস, টি ওয়েভ। ক্লিয়ার? পি ওয়েভ যদি ঠিকঠাক মতো আসে তাহলে আমরা দেখবো যে এট্রিয়াল কন্ট্রাকশনটা ওই হার্টে ঠিক মতো হচ্ছে। কিউআরএস যদি ঠিকঠাক মতো আসে আমরা বুঝবো যে হ্যাঁ ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করতেছে। দেন টিউব। তো এই যে উম, হচ্ছে এই পি পি আর ইন্টারভেল, এটাতে নর্মালি কতটুকু থাকে, বা পি আর ইন্টারভেলটা আসলে কি? বিগিনিং অফ পি ওয়েভ থেকে স্টার্ট, এই যে এখানে বিগিনিং, বিগিনিং অফ কিউ ওয়েভ পর্যন্ত। তো আমি একদিকে বলতেছি পি আর ইন্টারভেল, আরেকদিকে বলতেছি পি কিউ ইন্টারভেল, তাই না? এটা নাম হওয়া উচিত ছিল পি কিউ ইন্টারভেল, ইজন্ট ইট? যে আমি বলতেছি যে বিগিনিং অফ পি ওয়েভ থেকে বিগিনিং অফ কিউ আর এস কমপ্লেক্স, অর্থাৎ এটা এটা নাম হওয়া উচিত ছিল না পি কিউ ইন্টারভেল? এটা একটা মিসনোমার মনে হচ্ছে না? ব্যাপারটা অনেকটা এরকম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নর্মাল ইসিজিতে, একটা নর্মাল ইসিজিতে কিউ ওয়েভটা থাকে না। কিউ ওয়েভ অলওয়েজ প্যাথোলজিক্যাল, অলওয়েজ প্যাথোলজিক্যাল, এটা একটু মার্ক করেন। যখনই আপনি একটা ইসিজিতে কিউ ওয়েভ পাবেন, মনে রাখবেন যে এটা অলওয়েজ প্যাথোলজিক্যাল। কিরকম প্যাথোলজিক্যাল? এটা ওল্ড এমআই হইতে পারে, আদার কিছু কন্ডিশন আছে যেখানে কিউ ওয়েভটা পাওয়া যায়। সো অলওয়েজ প্যাথোলজিক্যাল। সো পি আর ইন্টারভেল বলতে আমরা বিগিনিং অফ পি ওয়েভ থেকে বিগিনিং অফ আর ওয়েভই বুঝি, কারণ আমাদের নর্মাল ইসিজিতে কিউ ওয়েভটা থাকবে না। ওকে। আর টি ওয়েভটা বেসিক্যালি বোঝায় ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, যে ভেন্ট্রিকলটা রেস্ট কন্ট্রাকশনের পরে যে হার্টটা একটা রেস্টিং স্টেজে আসে না, সেটা টি ওয়েভটা ইন্ডিকেট করে। নর্মালি টি ওয়েভটা পজিটিভই থাকে। আচ্ছা, আরো কয়েকটা টার্ম আপনি ইসিজি পড়ার সময় পাবেন, একটা হচ্ছে পজিটিভ, হ্যাঁ। আবার মাঝে মাঝে দেখবেন যে আপনার মেন্টর বলতেছে নেগেটিভ। এগুলো কি? যে এই ওয়েভগুলো যখন একটা আইসোইলেকট্রিক লাইনের উপরের দিকে এরকম ডিফ্লেকশন, আপওয়ার্ড ডিফ্লেকশন যেখানেই থাকবে সেটাকে বলবে পজিটিভ ডিফ্লেকশন। আবার যখনই বলবে নেগেটিভ ডিফ্লেকশন তখন বুঝবেন যে একটা আইসোইলেকট্রিক লাইনের নিচের দিকে এরকম এরকম যদি নেগেটিভ একটা ডিফ্লেকশন হয়, সেটা নেগেটিভ ডিফ্লেকশন। এখন এই ছবিটা দেখেন, এই ছবিটাতে পজিটিভ ডিফ্লেকশন কোনটা কোনটা। আর জাস্ট আপনাদের ক্লিয়ার করার জন্য আমি বলতেছি যে দেখেন পি ওয়েভ একটা পজিটিভ ডিফ্লেকশন,
কিউ একটা নেগেটিভ ডিফ্লেকশন, আর একটা পজিটিভ ডিফ্লেকশন, এস একটা নেগেটিভ ডিফ্লেকশন, এবং টি একটা পজিটিভ ডিফ্লেকশন। মানে আর কি আইসোইলেক্ট্রিক লাইন একটা সোজা লাইন ধরে তার উপরের দিকে যেগুলো সেগুলো পজিটিভ ডিফ্লেকশন এবং নিচে যেগুলো সেগুলো নেগেটিভ ডিফ্লেকশন। আরেকটা জিনিস এখানে একটু দেখেন, আমি পরের পেজে যাচ্ছি, সেটা হচ্ছে যে কিউটি ইন্টারভেল। কিউটি ইন্টারভেল ওই একই, বিগিনিং অফ কিউ থেকে বিগিনিং অফ টি পর্যন্ত কিউটি ইন্টারভেলটা বেশ লম্বা, খেয়াল করেন 9 to 11 স্মল স্কোয়ার হয়। পিআর ইন্টারভেলটা নর্মালি কত, 0.1 to 2.2 সেকেন্ড। এটা আবার কি, প্রত্যেকটা স্মল স্কোয়ার হচ্ছে আমাদের যে জিনিসগুলো একটু মেমোরাইজে রাখতে হবে, আস্তে আস্তে যখন আপনারা অনেক ইসিজি ইন্টারপ্রিট করবেন ওগুলো আপনাদের জন্য ইজি হয়ে যাবে। বাট ফার্স্টের দিকে আপনারা কি কি জিনিস শিখবেন, যে ইসিজিতে ওয়েভ গুলা কিরকম থাকে, কোনটা কি ইন্ডিকেট করে, এবং এই যে এই লাইন বরাবর, এই হরিজন্টাল লাইন বরাবর হচ্ছে সেকেন্ড। তাহলে প্রত্যেকটা স্মল স্কোয়ার কত, 0.04 সেকেন্ড। 0.04 মিলি সেকেন্ড যদি হয়, তাহলে এটাকে যদি আপনি তিনটা স্মল স্কোয়ার মানে হচ্ছে 0.12 সেকেন্ড, পাঁচটা স্মল স্কোয়ার মানে হচ্ছে 0.2 সেকেন্ড। ক্লিয়ার কিনা? অর্থাৎ 0.04 মিলি সেকেন্ড করে এক একটা ছোট্ট ঘর। তাহলে এখানে টোটাল একটা লার্জ স্কোয়ার মধ্যে টোটাল পাঁচটা ঘর আছে। তাহলে পিআর ইন্টারভেল বিগিনিং অফ পি থেকে বিগিনিং অফ আর পর্যন্ত, এই এই পিআর ইন্টারভেলটা যখনই আপনি দেখবেন যে পাঁচটা ঘর ক্রস করে গেছে, অর্থাৎ পাঁচটা স্মল স্কোয়ার ক্রস করে গেছে, সো ডেফিনেটলি পিআর ইন্টারভেলটা প্রলং। আমরা যখন হার্ড ব্লক পড়বো আরো ক্লিয়ার হয়ে যাবে, আমি জাস্ট আজকে একটু বললাম আর কি। আর কিউটি ইন্টারভ্যালটা কি, একই রকম, সেটা একটু বেশি হয়, 9 to 11 স্মল স্কোয়ার হয়। আমরা দেখবো আমাদের এই নোটটাতে, আমি দেখছি নোটটা এডিট করার সময় ডক্টর খুব ভালো করে নোটটা কনসাইজ ওয়েতে দিয়েছেন, যে আমি আশা করি ক্লাসগুলো অ্যাটেন্ড করার পরে আপনারা যখন নোটটা নিজে রিভাইজ করবেন, তারপর সিসিইউতে যাবেন, গিয়ে র্যান্ডমলি আপনারা হচ্ছে ইসিজি গুলো দেখবেন, এবং আমাদের গ্রুপ ওপেন থাকবে, সেখানে আপনারা শেয়ার করবেন যে ইসিজি গুলো আপনাদের কাছে কনফিউজিং মনে হচ্ছে। ওকে, দেন আমরা আসি যে খুব ইন্টারেস্টিং কিছু জিনিসে যেগুলো আপনাকে ইসিজি ইন্টারপ্রিটে হেল্প করবে। দিস ইজ দ্য লিডস। এখানে দেখেন আহ 6টা লিড আছে, এবং এটা কোথায় বসানো একটু দেখেন তো, চেস্টে বসানো না? সো এগুলোর নাম হচ্ছে চেস্ট লিড। ক্লিয়ার? খুব ইজি থিং। তো চেস্ট লিড গুলাকে আমরা V1 থেকে V6 পর্যন্ত 6টা নামে ভাগ করছি, V1 V2 V3 V4 V5 V6। এই যে এই রাইট সাইড থেকে স্টার্ট হয়ে একটা পার্টিকুলার স্পেস বরাবর, প্রত্যেকটা স্টার্নাল স্পেস বরাবর এইভাবে করে V1 to V6 আমরা চেস্ট লিড গুলা দিয়েছি। একটা ইসিজিতে যখন আপনি ইসিজি করবেন, তখন দেখবেন যে ওখানে লেখা থাকে 12 লিড ইসিজি, এর মধ্যে 6টা লিড আপনি পড়ে ফেলছেন, মানে 6টা লিড আপনি দেখে ফেলছেন চেস্ট লিডের। তাহলে চেস্ট লিড শেষ, আর বাকি বাকি চারটা কি, লিম্ব লিড। টোটাল তো 12টা, আমি মানে ভাগ ভাগ করে বলছি আর কি। তো লিম্ব লিড দেখেন, লিম্ব মানে কি, হাত পা, তাই না? তাহলে এই যে লিম্ব, এই যে লিম্ব, দুইটা হাত দুইটা পা, তাহলে রাইট আর্ম, লেফট আর্ম, রাইট লেগ, লেফট লেগ, এগুলো কি লিম্ব লিড। তাহলে আমাদের আর কি আছে, আর কিছু আমরা হিসাব করে বের করি, মানে আমরা ক্যালকুলেট করে বের করি। এগুলো কি, অগমেন্টেড ফ্যাক্টর। যেমন ধরেন এভিআর, আমরা ইসিজিতে দেখবো, এভিএল, এগুলো আমরা আসলে কি করি, হিসাব করে বের করি। হ্যাঁ, তাহলে এই যে একটু দেখি, লিম লিড হচ্ছে 1 2 3। আর এই যে অগমেন্টেড মানে কি, এগুলো আমরা আসলে লিম লিড থেকে হিসাব করে ক্যালকুলেট করে নিজে জেনারেট করে বের করি, মানে মেশিন জেনারেট করে, আমরা না। সরি। সো এভিআর, হ্যাঁ, অগমেন্টেড ভেক্টর রাইট, এভিএল অগমেন্টেড ভেক্টর লেফট, এভিএফ এরকম ফুট। তো এই জিনিসগুলো আসলে অগমেন্টেড ভেক্টর মানে হচ্ছে, তারা ওই যে মনে আছে ভেক্টর, যারা যারা ফিজিক্সে ফাঁকি দিয়েছিলেন তারা এখন ফিজিক্স আজকে বই নিয়ে বসবেন। তাহলে এই যে এই অগমেন্টেড ভেক্টর রাইট, অগমেন্টেড ভেক্টর লেফট, এরকম এরকম নামে কিছু লিড আছে। সো খুব ইজিলি আপনি যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে চেস্ট লিড গুলা কি হবে, বুকের উপর থাকবে, চেস্টে থাকবে। এই যে দেখেন পজিশন গুলো একটু দেখে নিবেন। এই এই যে এই নোটটাতে দেখেন, এই নোটটাতে আমরা একদম পজিশন গুলো একদম ডিসক্রাইব করে, যে কোনটা V1 কোথায় দিছি, V2 কোথায় দিছি। আমি যেটা সহজে মনে রাখতাম, শুরুই হয় হচ্ছে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস দিয়ে। একটা পেশেন্ট শুয়ে আছে, তার ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস কিন্তু ল্যান্ডমার্ক মনে আছে, অ্যানাটমির ফার্স্ট ইয়ারে যখন আপনি প্রথম ক্লাস করেন, তখন ওই যে ল্যান্ডমার্ক আঁকতে হইতো, সারফেস মার্কিং মনে পড়ে কিনা? একদম ক্লাসে একজন দাঁড়ায় থাকতো মামা, তাকে আমরা 10 টাকা 20 টাকা দিয়ে দিতাম, তারপরে হচ্ছে সে তার ওই চেস্ট ওপেন করে দিত, আর আমরা ল্যান্ডমার্ক করতাম। তো স্টার্নাল অ্যাঙ্গেল ল্যান্ডমার্ক এটা পরীক্ষায় থাকতো ফার্স্ট আইটেমে। আমার মনে আছে এখনো স্টার্নাল অ্যাঙ্গেল ল্যান্ডমার্কের কথা। মামার কথা অবশ্য মনে নাই,
হ্যাঁ, মামার কথা মনে আছে, পিচ্চি একটা মানুষ ছিল সিলেট মেডিকেলে দাঁড়ায় থাকতো, তার ল্যান্ডমার্ক খুঁজেই পাইতাম না, সে নিজেই দেখাই দিত যে উম, এইখানে, আপু এইখানে। সে এত এক্সপার্ট হয়ে গেছিল যে সে হচ্ছে তার নিজের ল্যান্ডমার্ক গুলা সে নিজেই জানতো, বছরের পর বছর সে হচ্ছে সার্ভিস দিত। তো এই সেকেন্ড ইন্টারেস্ট মানে সেকেন্ড ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস বরাবর যেটা, সেটা হচ্ছে ল্যান্ডমার্ক থাকে, অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক। তো ওই ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এখানে ওটা শুরু হয়, শেষ হয়, আরো অনেক কিছু এখানে ঘটে। তো আমাদের এই ইসিজির ক্ষেত্রেও এই সেকেন্ড মানে, বারবার সেকেন্ড বলতেছি, মানে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসটা ইম্পর্টেন্ট। এই যে এখানে মেনুব্রিয়াম স্টার্নি যেখানে হচ্ছে স্টার্নাম বডির সাথে অ্যাটাচ হয়, এই জায়গাটাতে হচ্ছে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস বরাবর আমাদের কিছু ইন্টারেস্টিং জিনিস হয়। তো এখান থেকে আমরা ইলেকট্রোড গুলা বসানো থেকে সেই কথায় গেছিলাম যে V1 থেকে V6 পর্যন্ত যে পজিশন গুলাতে বসানো হয়, এটা একটু দেখে রাখলে ভালো, যে নিজেদের প্র্যাকটিসের জন্য। ইটস নট ফর এক্সাম পারপাস ডেফিনেটলি। এটা আপনাকে কখনোই আসবে না যে V6 লিড কোথায় বসানো হয়, সামথিং লাইক দ্যাট। ওকে। তো লিম লিড গুলাতে, রাইট আর্ম লিম লিড গুলো আমি একটু বলে দিই, সেটার একটা মেনোমিক আমি ফার্স্ট একটা আপনাদের ক্লাস হয়েছিল সেটাতেও বলছিলাম, অনেকে বুঝতে পারেন নাই, শর্ট করে বলছিলাম। তো কালো হাঁস মেনোমিক লেফট দিয়ে শুরু, যেহেতু হার্ট লেফটে থাকে, ইউজুয়ালি ডেক্সট্রোকার্ডিয়া না হইলে, ডেক্সট্রোকার্ডিয়া তো রাইটে যায়, বাট হার্ট কই থাকে, লেফটে থাকে। তো এই যে লেফট আর্মে আমরা দেখবো যে ব্ল্যাক কালারের একটা লিড বসায়। এটা কেন জানা দরকার? অনেক সময় টেকনিশিয়ান নতুন থাকে, তারা হচ্ছে এই কালার গুলা বুঝতে পারে না, তারা ইচ্ছা মতো বসাই দেয়, তখন আপনি পুরো ইসিজি উল্টাপাল্টা আসবে। সো আপনি খেয়াল করবেন, আপনি যখন ইসিজি করতেছে, বিশেষ করে আপনি যখন পেরিফেরিতে প্র্যাকটিস করবেন, তখন খুব ভালো করে দেখবেন যে টেকনিশিয়ান আপনার লেফট আর্ম, পেশেন্টের লেফট আর্মে এই কালো লিডটা বসাইছে কিনা। একটা হোল্ডারের মতো জিনিস থাকে, সেটা হাতে অ্যাড করে দেয়, আপনি একবার দেখলেই সারা জীবন মনে থাকবে। লেফট লেগে বসবে কালো, মানে হচ্ছে রেড, এল দিয়ে হচ্ছে লাল আর কি বোঝাইতে চাইছি, হাঁস দিয়ে হলুদ, এবং স দিয়ে হচ্ছে সবুজ। এই ছবিতে হোয়াইট হিসেবে আসছে, কিন্তু যখন আপনি সিসিউতে দেখবেন তখন দেখবেন যে হলুদ একটা লিড রাইট আর্মে দেয়। এবং সবার শেষে হচ্ছে কালো হাঁস, হাঁস হচ্ছে সবুজ, সবুজ হচ্ছে রাইট লেগে হয়। এই জিনিসটা না বুঝলে চ্যাট বক্সে একটু মেনশন করবেন। তাহলে লিম লিডে যে চারটা লিড বসানো হয়, এই চারটা লিডের রংগুলা খেয়াল করবেন, সেটা হচ্ছে কালো হাঁস। শুরু হবে লেফট আর্ম দিয়ে, লেফট আর্ম, তারপর লেফট লেগ কালো, তারপর হচ্ছে রাইট আর্ম হলুদ বা হোয়াইট যেটাই হোক, এবং দেন হচ্ছে লাস্টে সবুজ কালো হাঁস। এটা দিয়ে আপনি মনে রাখতে পারেন। সো লিড লিড আমাদের বলা শেষ। এখন আমরা একটু বেসিক ইসিজি, তো অলরেডি আমি কিছুটা বলেছি, আপনাদের ওয়েবগুলো আবারও একটু দেখাই দেই, যাতে আপনাদের যখন ডিজিজ ডিসকাশন হবে এই সেশনের একটু পরেই, আপনারা যেন বুঝতে পারেন। সো দিস ইজ কিউ ওয়েভ। এইটার মাপামাপির ব্যাপার আছে, যেটা আইসিজি কে অনেক কঠিন করে ফেলে। মানে অনেকে ভয় পায় যে হ্যাঁ বি ওয়েভ, আচ্ছা বি ওয়েভ এত ঘর, আচ্ছা এটা কিভাবে মনে রাখবো। সো এই জিনিসগুলো আমার মনে হয় আপনারা ওভারলুক করে যেতে পারেন। খুব বেসিক যে জিনিসগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ওগুলো মাথায় রাখেন। এবং আপনার মেইন মেইন উদ্দেশ্যটা কি, ইদার এক্সাম অথবা হচ্ছে আপনি জেনারেল প্র্যাকটিস, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, আপনার তো উদ্দেশ্য হচ্ছে আপনি ডিজিজটা আইডেন্টিফাই করে বের করে আনা, ইসিজিটাকে প্রপারলি আইডেন্টিফাই করা। দিস ইজ ইয়োর মেইন মোটো। সো হোয়াট ইজ ইয়োর মেইন মোটো? টু আইডেন্টিফাই দ্য প্যাথোলজি। টু প্যাথোলজি আইডেন্টিফাই করতে হলে আপনাকে ফিজিওলজি অর্থাৎ নর্মালটা আগে জানতে হবে। সো এই দেখেন একটা নর্মাল ইসিজি, এইরকম একটা ইসিজি আপনি যখন একটা, আপনার বা আমার মানে আমরা যারা নর্মাল পার্সন আছি, তাদের যখন একটা ইসিজি আপনার হাতে আসবে, আপনি দেখবেন যে এইরকম কতগুলা লিড আসতেছে, অর্থাৎ চেস্ট লিড। এই যে V1 থেকে শুরু, আমি বলছিলাম যে চেস্ট লিডের যে ইন্টারপ্রিটেশন গুলো আসে এরকম V1 V2 V3 V4 V5 এন্ড V6, এগুলো কি বলছিলাম, চেস্ট লিড। সো চেস্ট লিড গুলো আমরা দেখতে পাচ্ছি এইরকম করে আসতেছে। ইসিজি পেপার, এই এক্স্যাক্টলি এরকম একটা ইসিজি পেপার আপনার হাতে থাকবে, এটা চেস্ট লিড। তারপর আমি বলছিলাম যে লিম লিড, এবং এই যে এগুলা হচ্ছে অগমেন্টেড লিড। ওকে। তাহলে এই টোটাল 12 লিড ইসিজি, এবং একটা ইসিজি পেপারের নিচে এরকম একটা লম্বা আপনি দেখবেন যে একটা লিড আসছে, হ্যাঁ এরকম একটা একটা রিদম স্ট্রিপ থাকে। এটা কি স্ট্রিপ? এটা হচ্ছে রিদম স্ট্রিপ। মানে একটা নর্মাল ইসিজি পেপারের নিচের দিকে আপনি যখন তাকাবেন তখন দেখবেন যে একটা লম্বা এরকম একটা রিদম স্ট্রিপ দেওয়া থাকে। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য বেসিক্যালি আপনার হার্ট রেট ক্যালকুলেট করা। হার্ট রেট আমরা কিভাবে ক্যালকুলেট করি? এই ইসিজি থেকে কিউআরএস কমপ্লেক্স ধরে ধরে, একটু পরে আমরা দেখবো যে কিভাবে আমরা হার্ট রেট ক্যালকুলেট করি। এই হার্ট রেট ক্যালকুলেট করার জন্য এই লিড টুটাকে, হ্যাঁ লিড টুটাকে আলাদা করে, এখানে তো উপরে 12টা দেয়াই থাকে, তারপরে আবার রিদম স্ট্রিপ হিসেবে আলাদা করে এরকম একটা দিয়ে দেওয়া হয়। এইটা দেখে
হার্ট রেটটা ক্যালকুলেট করি আমরা, এই জন্য এটাকে বলা হয় রিদম স্ট্রিপ। এটাকে কি বলা হয়? রিদম স্ট্রিপ। ওকে। আচ্ছা, তাহলে এরকম একটা নর্মাল ইসিজিতে আমি একটু আগে আপনাদের যেটা বলছিলাম যে দেখেন, এইদিকে এগুলো হচ্ছে স্মল স্কোয়ার, এগুলার এইটার মানটা শুধু একটু কষ্ট করে মনে রাখেন, 0.04 মিলি সেকেন্ড। ওকে, এই একটা স্মল স্কোয়ার যদি 0.04 মিলি সেকেন্ড হয়, একটু অঙ্ক প্র্যাকটিস করি আমরা। 5টা স্মল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0.2 সেকেন্ড, এবং এইটা হচ্ছে একটা লার্জ স্কোয়ার, অর্থাৎ একটা লার্জ স্কোয়ারের মধ্যে 5টা স্মল স্কোয়ার থাকবে, ব্যাপারটা এরকম। এখান থেকে যদি আপনাদের দেখাই, 5টা স্মল স্কোয়ার মিলে একটা লার্জ স্কোয়ার, 1 2 3 4 5। ওকে, এই জিনিসগুলো লাগবে যখন আপনি কাউন্ট করবেন, তখন এই জিনিসগুলো আপনাদের লাগবে। তারপর আমরা দেখি, হুম এখানে আপনারা জাস্ট একটু ওয়েভ, একটু আগে যে ওয়েভ গুলা বড় বড় করে দেখে আসলেন, ওটা একটু দেখেন, এই যে পি ওয়েভটা দেখেন, দেখতে পাচ্ছেন কিনা? আমি লিড টু তে দেখাচ্ছি পি ওয়েভ, তারপর এই যে কিউআরএস, তারপর টি দেখবেন। তো এই জিনিসগুলো আমরা দেখি যে প্রথমেই একটা ইসিজি পেপার হাতে নিয়ে আমরা কি দেখি, যে এটার অ্যামপ্লিটিউড দেখি, এটার পেপারের যে স্পিড দেখি। পেপারের স্পিড এবং অ্যামপ্লিটিউডটা ইম্পর্টেন্ট। এটা নর্মাল পেপার স্পিড হচ্ছে 25 মিলিমিটার পার সেকেন্ড। যদি পেপার স্পিড বেশি হয়ে যায়, লেখা দেখে 50 মিলিমিটার পার সেকেন্ড দেখেন, তখন বুঝবেন যে এটা খুব ঘন ঘন চলে আসবে কিউআরএস কমপ্লেক্স গুলা। হ্যাঁ, সো পেপার স্পিডটা যেন 25 মিলিমিটার পার সেকেন্ড, এটা এই পাশে এরকম করে আস্তে করে লেখা থাকে। হ্যাঁ, এইভাবে করে আস্তে করে ছোট্ট করে লেখা থাকে প্রিন্টেড ইসিজির মধ্যে। মানে আমি আসলে বেসিক প্র্যাকটিক্যাল জিনিসগুলো বলে দিলাম আপনাদের। এখানে দেখেন যে খুবই বোরিং একটা পার্ট, আমি বোরিং বলতেছি তার মানে ডেফিনেটলি বোরিং। এটা বোরিং, কিন্তু আপনি এটা মুখস্থ করতে যাবেন না, এটা আমার আরটিএস রিকোয়েস্ট আপনাদের প্রতি। এই পেজটা আপনারা জাস্ট একবার চোখ বুলাবেন। কারণ কি, এটা প্রত্যেকটা পার্টিকুলার ডিজিজে আমরা আলাদা করে পড়বো। যেমন পিইউএফটা কেমন, এই যে আপনাদের বলছি যে স্মুথ একটা যদি নর্মাল এরকম একটা পিইউএফ থাকে, দিস ইজ নর্মাল। কিন্তু যদি এরকম একটা পিইউএফ থাকে, এটার অর্ধেক উপরে অর্ধেক নিচে, দিস ইজ অ্যাবনর্মাল। একটা যদি পিওএফটা এরকম দুইটা নচ থাকে, দিস ইজ অ্যাবনর্মাল। পিওএফটা এইরকম লম্বা হয়ে যায়, দিস ইজ অ্যাবনর্মাল। সো এই জিনিসগুলো আমাদের একটু লাগবে, যে পিওএফটা আমরা কোথায় দেখি। এটা আবার এফসিপিএস পার্ট ওয়ানে অনেক সময় দেয় এই জায়গাটা থেকে, যে পিটা নর্মাল পির ক্যারেক্টারিস্টিক্স, শুধু পিটা একটু বেশি মনে রাখতে হয়, এবং এটা এফসিপিএস পার্ট ওয়ানের কোয়েশ্চেনে আসে। তো এই পি ওয়েভ সম্পর্কে একটু জানলেন। পি আর ইন্টারভেলটা তো আমরা ডেফিনেটলি হার্ট ব্লকে পড়বো। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের ফার্স্ট ক্রাইটেরিয়াই হচ্ছে পি আর ইন্টারভেলটা অনেক প্রলং হয়ে যায়, অর্থাৎ বিগিনিং অফ পি থেকে কিউআরএস কমপ্লেক্স। এখানে আমরা নর্মালি কি চিন্তা করি, এই যে পি ওয়েভ, তারপর কিউআরএস কমপ্লেক্স আসে, তারপর টি ওয়েভ। পি আর যখন ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক হয়, তখন পি ওয়েভ আসে, তার অনেক পরে কিউআরএস কমপ্লেক্স আসে। তো দেখেন, এখান থেকে শুরু হয়ে এইটুক পর্যন্ত পি আর ইন্টারভেল কত প্রলং হয়ে গেছে। সো দিস ইজ দ্য ক্রাইটেরিয়া অফ ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, যেটা আমরা পরে পড়বো। এসটি সেগমেন্ট নিয়ে আমার একটু কথা আছে, কারণ এসটি সেগমেন্ট কিন্তু আপনি মিস করলে, বা এসটি সেগমেন্ট এলিভেশন যদি আপনি না বুঝেন, সো ইট উইল বি এ ডিজাস্টার ডেফিনেটলি। কারণ এসটি এলিভেটেড এমআই যদি আপনি মিস করে যান, আপনার জন্য তো খারাপ, খারাপ পেশেন্টের জন্য তো ভয়াবহ খারাপ। সো আপনি তো সেটা করতে পারেন না। সো আমি যেটা বলতেছিলাম যে স্মল স্কোয়ার 0.04 সেকেন্ড এইটুকু মনে রাখতে। আর নর্মাল পির যে ক্যারেক্টারিস্টিক্স, যে হাইটটা কতটুকু হবে, 2.5 স্মল স্কোয়ার, হ্যাঁ, 1 2, তারপর আড়াই। আবার ওয়েট কতটুকু হবে, 1 2 আড়াই। এটা এই অংশটা শুধু পি ওয়েভ এর দিকে একটু খেয়াল করবেন, এটা খুব সুন্দর করে গুছানো নোট। যেমন টল পি কোথায় পাওয়া যায়, নচ পি কোথায় পাওয়া যায়, আল্লাহর রাস্তায় এগুলো এখন বুঝতে করেন না। কারণ আমরা রাইট এট্রিয়াল হাইপারট্রফি আলাদা করে পড়বো, লেফট এট্রিয়াল হাইপারট্রফি আলাদা করে পড়বো। ওখানে আমরা দেখবো, জাস্ট এমনি যাদের জানা আছে দেখতে পারেন। আর আমরা সাধারণত পিটা কোথায় দেখি, লিড টু তে দেখি এবং ভি ওয়ানে দেখি। এখন লিড টু কোনটা, ওই যে লিড টু, এই যে লিড টু, এখানে দেখি। এবং ভি ওয়ানে দেখি পিটা বেসিক্যালি। অন্যগুলোতে তো পি আসবে, বাট এই দুইটাতে আমরা পিটার ক্যারেক্টারিস্টিক্স দেখি। পি কখন থাকবে না, বেশ কিছু কন্ডিশন আছে, আমরা এগুলো পড়বো। পি আর ইন্টারভেল সম্পর্কে আমি ওই যে বারবার এক কথা বলতেছি যে আমরা এটা পড়বো, কখন শর্ট হবে, কখন লং হবে, কখন ভেরিয়েবল হবে, সবগুলো জিনিসই আমরা দেখবো। সো এই চারটা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন আমাদের শেষ হয়ে যাবে ক্লাসগুলো, তখন এই জিনিসগুলো আপনাদের জন্য ইজি হয়ে যাবে। নেক্সট আমি যে জিনিসটা একটু বলবো, একটা দেখেন ইউএফ, টি, পি কিউ আর এস টি নিয়ে কথা বলতেছি, কিন্তু ইউএফটা হচ্ছে টি এর পরে আরেকটা ইউএফ আসে, এবং এটা ইউ এর মতো দেখতে, এই জন্য ইউএফ বলে। যেটা ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, স্পেশালি পরীক্ষার জন্য এই যে হাইপোক্যালেমিয়া এবং হাইপার ক্যালসেমিয়াতে আসে, ওটা আমরা স্পেসিফিক্যালি হাইপোক্যালেমিয়াতে দেখবো। আমি যেটা বলতেছিলাম যে এসটি সেগমেন্ট আমার মাথা ব্যথার বিষয়। হুম
এসটি সেগমেন্ট মাথা ব্যথার বিষয়, কারণ হচ্ছে এসটি সেগমেন্টটা খুব ভালো করে জানতে হবে। তো আমি ইসিজিটা আমি একটু যদি ছবি আঁকি দেখি একটু পারি কিনা। এই যে আইসোইলেক্ট্রিক লাইনটা প্রথমে আঁকলাম, তারপর পি ওয়েভ আঁকলাম, তারপর কিউ আর এস টি ওয়েভ আঁকলাম, তারপর টি ওয়েভ আঁকলাম, তাই না? এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এটা টি। তো এই যে লাইনটা বড় 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 আঁকলাম, এটা কি? আইসো ইলেকট্রিক লাইন, বেজ লাইন যেটাকে বলে আর কি। তো ইসিজির ভাষায় এটা হচ্ছে আইসো ইলেকট্রিক লাইন। এই লাইন থেকে এই লাইন থেকে এই এসটি সেগমেন্ট, এসটি সেগমেন্ট মানে কি? এসটা যেখানে শেষ হয়েছে, টি যেখানে শুরু হয়েছে, এই যে আমি যেখানে মার্ক করলাম, আরো সুন্দর ছবি আছে, আমি জাস্ট আপনাদের মানে দেখানোর জন্য এখানে মার্ক করছি, তারপর ছবি দেখাচ্ছি। এই যে এই এসটি সেগমেন্টটা এই লাইন, আইসোলেটেড লাইন থেকে এরকম উঠে যায়, যদি উপরে উঠে যায়, দিস ইজ এসটি সেগমেন্ট ইলিভেশন। এসটি সেগমেন্ট ইলিভেশন, এলিভেশন মানে উঠে যাওয়া। তাহলে আমি আবার একটু বলি, এটা হচ্ছে পি ওয়েভ, এটা কিউ, এটা আর, এটা এস, এবং এটা টি ওয়েভ। এসটা এখানে শেষ হয়েছে, টি শুরু হয়েছে, দিস ইজ এসটি সেগমেন্ট। এসটি সেগমেন্টটা নর্মাল হচ্ছে আইসোলেটেড লাইনে বসে থাকবে, তাই না? নর্মালি সে যদি লাফ মেরে এরকম উঠে যায়, হ্যাঁ, দিস ইজ এসটি সেগমেন্ট এলিভেশন। সে যদি আইসোলেটেড লাইন থেকে এরকম ডুব মারে, দিস ইজ এসটি ডিপ্রেশন। ক্লিয়ার কিনা? এখন আরেকটা ছবি একটু দেখাই। এই যে এই ছবিটা দেখেন, খুবই বেসিক থিংস, সবাই জানেন। আরেকটা জিনিস, একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই। এই যে দেখেন, যে পয়েন্টটা অনেক জানতে হবে, কারণ কিছু ডিজিজে আমাদের যে পয়েন্টটা এলিভেশনটা বলে। সো এই যে দেখেন, আমি যেটাকে আপনাকে বললাম যে পি, পি ওয়েভ, কিউ, আর, এস, এস শেষ হয়েছে, এস যেখানে শেষ হয় সেটা হচ্ছে জে পয়েন্ট। এন্ডিং অফ এস ওয়েভ, এটা হচ্ছে জে পয়েন্ট। এই বিগিনিং অফ এসটি সেগমেন্ট, এটা হচ্ছে জে পয়েন্ট। তাহলে জে পয়েন্টটা আসলে কি? জে পয়েন্ট হচ্ছে বিগিনিং অফ এসটি সেগমেন্ট। আমি বললাম না যে এসটা যেখানে শেষ হয়, টিটা যেখানে শুরু হয়, দিস ইজ এসটি সেগমেন্ট। এসটি সেগমেন্টের শুরুর যে পয়েন্টটা, তাকে একটু হাইলাইট করছে, তাকে একটু মাতব্বরি চান্স দিচ্ছে, বলছে হ্যাঁ তুমি যেখানে শুরু হচ্ছ, ধরেন একটা সুন্দর একটা রাস্তার শুরুর পয়েন্টকে আমরা এরকম বলি না, অমুক পয়েন্ট, হ্যাঁ, তো এইটাকে বলে জে পয়েন্ট। সো এইখানে আমি আরেকটু ছবিটা দেখাই। এই যে এখানে ধরেন পি ওয়েভ আছে, যেটাতে দেখানো হলো না, আমি এঁকে দিলাম কিউ, আর, এস। এসটা যেখানে শেষ হয়ে গেছে এবং এসটি সেগমেন্টটা শুরু হয়ে গেছে, এই এটা হচ্ছে জে পয়েন্ট। এবং এই এসটি সেগমেন্ট আপনি দেখেন, এটা আমার আইসো ইলেকট্রিক লাইন, আমি যেটা ড্র করলাম, তার থেকে কি দেবে গেছে না? দেবে গেছে, তো নেমে গেছে। সো দিস ইজ ডিপ্রেশন। আর ইলিভেশনটা কি? আইসো ইলেকট্রিক লাইন থেকে, এই যে ড্র করা আছে, আইসো ইলেকট্রিক লাইন থেকে এরকম উপর দিকে উঠে গেছে, দেখছেন? দিস ইজ এসটি এলিভেশন। তাহলে আপনি একটা ইসিজি দেখলে তো অবশ্যই বুঝতে পারবেন এটা এসটি এলিভেশন হয়েছে নাকি এসটি ডিপ্রেশন হয়েছে। এখন এসটি এলিভেশনটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে ওই যে এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন আছে, আমরা জানি মায়োকার্ডিয়াল ইনফার্কশন অর্থাৎ এমআই ইজ দ্য মেইন কালপ্রিট অফ সাডেন কার্ডিয়াক ডেথ, তাই না? একিউট করোনারি সিনড্রোম, এই একিউট করোনারি সিনড্রোমের মধ্যে কিছু টার্ম আছে। একটা আছে আনস্টেবল অ্যাঞ্জাইনা, একটা আছে এনএসটিএমআই মানে নন এসটি ইলিভেটেড মায়োকার্ডিয়াল এমআই, মানে এখানে এসটি ইলিভেশন থাকে না আর কি, এনএসটিএমআই। আরেকটা আছে এসটি ইলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যেটা এসটিইএমআই বা সংক্ষেপে স্টেমি, অনেক সময় দেখবেন কার্ডিওলজিস্টরা বলে স্টেমি সংক্ষেপে। তো স্টেমি এবং এনএসটিএমআই আনস্টেবল এনজাইনা, এই তিনটার যে কম্বিনেশন, দিস ইজ এসিএস অর্থাৎ একিউট করোনারি সিনড্রোম। সো এই পেশেন্ট গুলো খুবই লাইফ থ্রেটেনিং কন্ডিশনে থাকে। আপনার একটা ডায়াগনোসিসের উপরে পেশেন্টের এসটি কে দেওয়া হবে কিনা, মানে তাকে আপনি থ্রোম্বোলাইটিক দিবেন, তাকে কি আপনি পিসিআই এর জন্য রেফার করবেন, নাকি তাকে আপনি লোকালি ট্রিটমেন্ট দিবেন, এভরিথিং ডিপেন্ডস আপন ইউ। সো এখানে আপনি কিন্তু লাইফ সেভার আপন গড ডেফিনেটলি। সো তারপরে যেটা বলতেছিলাম, যে আপনাদের এসটি এলিভেশনটা, হোপফুলি আপনি এখন একটা ইসিজি দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এসটি সেগমেন্টটা লাফ দিয়ে ইলেকট্রিক লাইন থেকে উঠে গেছে। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু উঠলে সিগনিফিকেন্ট। কি বললাম যে এসটি এলিভেশনটা কতটুকু উঠলে সিগনিফিকেন্ট, সেটা আমাদের জানতে হবে। কারণ কি? কেন জানতে হবে? কেন জানবো আমি? মানে উঠলেই তো সিগনিফিকেন্ট হওয়া উচিত, ঠিক কি না? জানতে হবে এই কারণে যে শুধু এসটেমি ছাড়াও, মানে এসটি এলিভেটেড এমআই ছাড়াও, কিছু কিছু ডিজিজে এসটি সেগমেন্টটা উঠে যায়, মানে এলিভেশন হয়। সেই ডিজিজ গুলার আবার আমরা নাম দিছি যে এসটি মিমিক। অর্থাৎ এই ডিজিজ গুলাতে এসটি সেগমেন্ট উঠে যায়, এসটি সেগমেন্টে এলিভেশন পাওয়া যায়, কিন্তু সেটা এমআই না। ওকে। সো আপনাকে এমআই চিন্তা করতে হইলে, এসটি ইলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন চিন্তা করতে হইলে, কখন সিগনিফিকেন্ট এসটি সেগমেন্টটা কখন সিগনিফিকেন্টলি এলিভেটেড হচ্ছে, সেই জিনিসটা আমরা দেখব। তাইলে এটা মনে রাখার উপায় কি?
আপনাকে একটু আগে যেটা বলছি যে আপনাকে এই ঘরগুলা চিনতে হবে। এটা হচ্ছে লার্জ স্মল স্কোয়ার, এটা হচ্ছে ছোট ছোট স্মল 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 স্কোয়ার। তাহলে পাঁচটা স্মল স্কোয়ার মিলে একটা লার্জ স্কোয়ার। আমি কিন্তু একই কথা বেশ কয়েকবার রিপিট করি, একটু বোরিং লাগতে পারে। তো এসটি সেগমেন্ট এলিভেশনটাকে আমরা কখন সিগনিফিকেন্ট বলবো? যখন উম এরকম স্মল স্কোয়ার দেড়ের উপরে উঠবে। অর্থাৎ আইসোইলেকট্রিক লাইন থেকে এটা পি, এটা কিউ, এটা আর এস টিটা, এইরকম এসটি সেগমেন্টটা এরকম যদি দেড়ের উপরে উঠে যায়, তাহলে দেড় কাদের জন্য? মেয়েদের জন্য। আর দুই আর আড়াই, দুই হচ্ছে ছেলেদের জন্য, 40-এর বেশি বয়স যাদের, রিয়েল মেল মেল যারা, টাকা পয়সা থাকতে হবে তো, তাই না? তো আড়াই যারা, তারা হচ্ছে less than 40 years, তাদের টাকা পয়সা নাই, তারা হচ্ছে কচি মেল। মনে রাখার জন্য আর কি, আপনাদের একটু মজা করতেছি যাতে মনে থাকে। তাহলে সিরিয়ালটা আমরা একটু মনে রাখবো, দেড়, দুই, আড়াই। হ্যাঁ, তো দেড়টা হচ্ছে মেয়েদের জন্য। আমরা আমরা এটা কিভাবে মনে রাখবো? যে মেয়েদের এই ছেলেদের থেকে কম থাকে। তো অনেকে প্রিয়াঙ্কার কথা বলতে পারেন যে প্রিয়াঙ্কার বয়স তো বেশি, নিকের বয়স কম। সো এটা এক্সেপশন ইজ নট অলওয়েজ এক্সাম্পল, তাই না? এক্সেপশন তো এক্সেপশন, বাদ দেন। তাহলে এটা আপনি মনে রাখবেন যে মেয়েদের ক্ষেত্রে এসটি সেগমেন্টটা আইসো ইলেকট্রিক লাইন থেকে 1.5 মিলিমিটার উপরে উঠলে, মানে দেড়টা স্মল স্কোয়ার উঠলেই আমরা হচ্ছে বলবো, একটা স্মল স্কোয়ার আর আরেকটার হাফ উঠলেই আমরা বলবো বাহ, এটা তো সিগনিফিকেন্ট। আর দুই হলে যাদের বয়স 40-এর বেশি, সেটা হবে, আপনি মনে রাখবেন যে মেল যারা, তাদের ক্ষেত্রে। আর যারা একটু কম বয়স্ক মেল, তাদের ক্ষেত্রে 2.5 মিলিমিটার উঠার পরে, মানে আড়াই স্মল স্কোয়ার উঠার পরে, তাইলে হচ্ছে আপনার জন্য সিগনিফিকেন্ট। ক্লিয়ার কিনা? এরপর আসেন এসটি সেগমেন্ট ডিপ্রেশন। আবার বলছি, আইসোইলেকট্রিক লাইনের দিকে চোখ, পি, কিউ, আর এস, টি, এই তো আপনার নর্মাল ইসিজি। এখন যদি এরপরেরটা দেখেন, পি, কিউ, আর এস, টি, আমি এভাবে আঁকলাম, আমার আইসোইলেকট্রিক লাইন কোথায়? আমার এসটি সেগমেন্ট কোথায়? এসটি সেগমেন্ট ডিপ্রেসড। ক্লিয়ার? আবার দেখাই, পি, কিউ, আর এস, টি, এইরকম উঠাই দিলাম। আমার আইসোইলেকট্রিক লাইন কোথায়? এসটি সেগমেন্ট কোথায়? এখানে তখন আমি মাপবো মাঝখানে কতগুলো স্মল স্কোয়ার আছে। এই একটা ছবি দেখি, তাহলে আমার এই যে এত কথা আপনারা ইজিলি বুঝবেন। দেখি, লেট মি সি। একটা ইসিজি দেখলে বুঝতে পারতাম, না তো ছিল। এই যে দেখেন এখানে, এই যে এটা দেখে বোঝা যাচ্ছে, এইখানে দেখেন আইসোইলেকট্রিক লাইন থেকে কত উপরে উঠছে, 1, 2, 3, 4, 4 স্মল স্কোয়ার উঠে গেছে। আমি বলছি মাত্র দেড়, দুই, আড়াই। দেড়, দুই, আড়াই হলে সিগনিফিকেন্ট, এটা ওভার সিগনিফিকেন্ট হয়ে গেছে। এখানে আরো কিছু সুন্দর সুন্দর ছবি আছে, এটা জাস্ট একটু দেখবেন। যে এসটি সেগমেন্ট যে ডিপ্রেস বললাম না, যে আইসোইলেকট্রিক লাইন থেকে নিচে নেমে গেছে, দেবে গেছে। এই দেবে যাওয়া আপস্লোপিং হইতে পারে, মানে ভাব উঠবে ওইরকম ভাব। আপস্লোপিং মানে কি? ওই যে আপনারা বেড়াইতে গেলে, ওই যে এই বান্দরবানে বেড়াইতে গেলে এই যে পাহাড় টাহাড় চড়েন না, তখন দেখবেন যে এরকম আপস্লোপিং আছে, মানে উপর দিকে উঠতেছে এরকম টিলা টাইপ। এটা আপস্লোপিং। এটা ইউএফটা এখানে দেখানো হয়েছে, হাইপোক্যালেমিয়া পড়ার সময় আমরা দেখবো। ডিগক্সিন তো আমাদের পড়তেই হবে, তখন এসটি সেগমেন্ট ডিপ্রেশন আমরা এখানে দেখবো। ডিগক্সিন টক্সিসিটি, এই যে উল্টা চামচের মতো ইনভার্টেড টি ওয়েভ আমরা বলি, এখানেও কিন্তু এসটি সেগমেন্টটা দেবে গেছে। মানে আইসোইলেকট্রিক লাইন আপনার যদি প্রথম প্রথম অসুবিধা হয়, আপনি নিজে এরকম দাগ দিয়ে দিবেন আইসোইলেকট্রিক লাইন, এটা তাহলে নেমে গেছে, তার মানে সেগমেন্টটা ডিপ্রেসড। নেমে গেছে, তাহলে এসটি সেগমেন্ট ডিপ্রেসড। উঠে গেছে, তার মানে এসটি সেগমেন্ট ইলিভেশন। ব্যাপারটা এরকম। ওকে? তো এখানে কিছু সাইন টাইন দিছে, এটা জাস্ট একটু দেখলেন। বেশি কঠিন করবেন না প্রথম ক্লাসে। যদি মানে মনে হয় যে অনেক বেশি দেখে ফেলতেছেন, অনেক বেশি লোড পড়ে যাচ্ছে ব্রেনের উপর, তখন ব্রেন কিন্তু আপনাকে হেল্প করবে না, আপনাকে পজিটিভ সিগন্যাল দিবেন না। আমাদের পজিটিভ সিগন্যাল দরকার। সো এটা হচ্ছে যে এখানে এই কন্ডিশন গুলো, আমি যেটা বলতেছিলাম, একটা কথা এসটি মিমিক বলতেছিলাম না, যে এগুলাতে দেখা যায় যে এসটি সেগমেন্টে বিভিন্ন ভাবে মানে অ্যাবনর্মাল এসটি, যেটাকে বলা হয় অ্যাবনর্মালিটিস, অর্থাৎ এসটি সেগমেন্টটা নর্মাল না। যেমন এলভিএইচ এরকম এসটি সেগমেন্ট দেখা যাচ্ছে ডিপ্রেসড হয়ে আছে। রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকে দেখেন এসটি সেগমেন্টটা নর্মাল না, কিন্তু নর্মালি কি এরকম থাকে? ডিপ্রেসড হয়ে গেছে। প্রি এক্সাইটেশন ওয়েভ আরভিএইচ এ বেশ নেমে গেছে। তো এইগুলো ডিজিজ ওয়াইজ আমরা আলোচনা করবো, এখানে জাস্ট ছবিটা দেখালাম। এখন আসেন একিউট এমআই এর, আমরা এরপরেই ডিজিজ অংশে চলে যাব। জাস্ট এটাই সম্ভবত লাস্ট টপিক বেসিকের। একটু ধৈর্য ধরে শুনেন। এটা আমরা এসটি সেগমেন্ট মিমিক যেটা বলতেছিলাম, যেটা নিয়ে আমি আপনাদের বারবার বলতেছিলাম, যে একিউট পেরিকার্ডাইটিস সেও কিন্তু এসটি সেগমেন্ট এলিভেশন হয়, বাট ইট ইজ নট এমআই। এমআই আপনি কিভাবে বুঝবেন? এটার এটার ক্যারেক্টারিস্টিক্স, এটার যে শেপ, এটার যে উচ্চতা, এটার যে মহিমা গরিমা, এটা দেখে দেখে আপনি বুঝবেন যে এসটি এলিভেটেড এমআই। এর মধ্যে এটা দেখেন, এই যে যারা খ্রিস্টানদের কবর দেখছেন কখনো, যে টম্ব, একটা কবরের এদের একটা ইয়ে থাকে, টম্ব স্টোন,
কবরের এই যে কে মারা গেছে, কত কত সালে মারা গেছে, এই যে লিখে থাকে না একটা কবরের যে স্টোনের মধ্যে, এটাকে বলে টম্ব স্টোন। তো দিস ইজ টম্ব স্টোন অ্যাপিয়ারেন্স, যেটা এন্টেরিয়র হয়। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ইনফিরিয়র সব এমআই পড়ে ফেলবেন আজকে, ডোন্ট ওয়ারি। সো দিজ আর দ্য থিংস, আপনি বারবার দেখবেন যে এটা একিউট এমআই, একিউট এমআই এর যে স্টিলিভেটেড এমআই এর যে ক্যারেক্টারিস্টিক্স বা ছবিগুলা, হ্যাঁ। আর দিজ আর দ্য এসটি মিমিক্স, যেটা আপনাদের বলতেছিলাম যে একিউট পেরিকার্ডাইটিস, এটা কিন্তু এসটি এলিভেশন হয়েছে, হওয়ার পরে কিন্তু মুখটা আবার কনকেভিটি আপওয়ার্ড, মানে এই যে উপর দিকে থালা ধরে আছে, এই যে কনকেভিটি আপওয়ার্ড। এখন এই যে এসটি একিউট পেরিকার্ডাইটিস থেকে আপনার মনে অনেক জানতে ইচ্ছা করতেছে, আমি বুঝতে পারতেছি এখান থেকেই, যে একিউট পেরিকার্ডাইটিস থেকে আমি এসটি এলিভেটেড এমআই কিভাবে ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েটের সুন্দর সুন্দর পয়েন্ট আছে, আমরা এগুলো আলোচনা করব। তবে একটা ছোট্ট কথা শুধু বলে দেই যে একিউট পেরিকার্ডাইটিসের যে চেঞ্জ গুলা, একিউট পেরিকার্ডাইটিস জিনিসটা কি, জিনিসটা হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম হচ্ছে হার্টের লেয়ার, যেটা হার্টটাকে এরকম চারদিক থেকে একটা পর্দা দিয়ে ঢেকে রাখে, রাইট? সো একিউট পেরিকার্ডাইটিসের যে চেঞ্জটা, সেটা আমরা মানে মোরলেস সবগুলা লিডে পাবো। ওই যে লিড পড়ছি আমরা, 1 2 3, V1 V2 V6, মানে চেম লিম লিড চেস্ট লিড অনেকগুলো পড়লাম না, ওই সবগুলো লিডে এরকম করে এসটি এলিভেটেড এমআই পাবো, যার কনকেভিটি আপওয়ার্ড থাকবে, মানে এইরকম মনে হবে যেন একটা থালা ধরে আছে, ভিখারির থালা। আর যখন এই মহিমা গরিমান্বিত এসটি এলিভেটেড এমআই হবে, তখন দেখেন কনভেক্সিটি আপওয়ার্ড হবে ইউজুয়ালি। কিন্তু আরেকটা জিনিস যেটা আপনাদের একটু ছোট্ট করে বলে দেই, যেটা আপনার পরবর্তীতে একটু পরে জানবেন, যে স্টেমি বা এসটি এলিভেটেড এমআই একটা নির্দিষ্ট টেরিটরি ফলো করে। কেন? ওই যে এমআইটা হয় কেন আসলে, আর্টারি ব্লক হয়ে যায়, ওই পার্টিকুলার জায়গায় ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, এর জন্যই তো এমআই হয়, তাই না? তো যেই জায়গায় ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে ইসকেমিয়া হয়ে নেক্রোসিস হয়ে যাচ্ছে আপনার হার্ট মাসেলে, ওই পার্টিকুলার লিড গুলাতে এই এরকম পাহাড়ের মতো এমআই এর চেঞ্জ গুলো আমরা দেখতে পাবো। বাট একিউট পেরিকার্ডাইটিসে এসটি এলিভেশন হলেও সেই এলিভেশনে কনকেভিটি আপওয়ার্ড থাকবে, এক। দুই নাম্বার হচ্ছে অনেকগুলো লিডে আমরা পাবো, মোস্ট অফ দ্য লিডে আমরা পাবো, যেটা কিনা পার্টিকুলার একটা আর্টারি টেরিটরি ফলো করবে না, কিন্তু এমআই এর ক্ষেত্রে একটা পার্টিকুলার আর্টারি টেরিটরি ফলো করবে। সাপোজ ইনফিরিয়র এমআই যদি হয়, সেইখানে আমরা দেখবো, একটু পরেই পাবেন আপনারা, খুব সুন্দর করে আমাদের ডক্টর এটা আলোচনা করবেন, লিড 2 3 AVF, এগুলাতে আমরা চেঞ্জ পাবো, বাকিগুলাতে আমরা অন্য ধরনের চেঞ্জ পাবো। বাট পেরিকার্ডাইটিস আপনি দেখবেন সবগুলাতে গ্রসলি এসটি এলিভেটেড উইথ কনকেভিটি আপওয়ার্ড। তো এটা আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন ইজিলি, যেটা এটা স্টেমি নাকি এটি পেরিকার্ডাইটিস। সিমিলারলি এই যে এলবিবিবি বলেন, তারপরে বিনাইন আর্লি রিপোলারাইজেশন বলেন, এলভি নিউরিজম বলেন, সবগুলোর পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স আছে, যেটা দিয়ে আপনি স্টেমি থেকে এই যে এসটি মিমিক গুলাকে আলাদা করতে পারবেন, এবং হোপফুলি আমাদের ক্লাসের পরে। সো দিস ইজ দ্য থিংস। মানে একটা ইসিজির স্ট্রিপ হাতে পেলে আপনি প্রথমে কি করবেন? একটা ইসিজির যখন এরকম একটা স্ট্রিপ আপনার হাতে আসবে, আপনি প্রথমে দেখবেন যে লিড গুলো আছে কিনা, দেখলেন একদম শুরু থেকে, এভিআর, এভিএফ, এভিএল এরকম লিড আছে। তারপর দেখলেন যে চেস্ট লিড গুলো আছে কিনা জায়গা মতো, হ্যাঁ। তারপরে এখানে দেখলেন আস্তে করে যে পেপার স্পিড কত লিখছে, 25 মিলিমিটার পার সেকেন্ড, ঠিক আছে কিনা। যদি দেখেন পেপার স্পিড 50 দেয়া, তাহলে আপনি বুঝবেন কাহিনী খারাপ, আবার ইসিজি করো। তো এই যে এভিআরটা, অগমেন্টেড ভেক্টর রাইট, সে সবসময় উল্টা দেখে। মানে কি? যে আমি এই যে একটু আগে আপনাদের বললাম PQRST এরকম ওয়েভ থাকবে ইসিজি তে, এভিআর এ থাকবে সব উল্টা, পিটা এরকম উল্টা, কিউআরএস উল্টা, টি টি উল্টা। এই যে উল্টা দেখে সে হচ্ছে এভিআর, সবসময় উল্টা দেখে। এখন এভিআর যখন তাহলে উল্টা কি, আমি একটু মানে মানে ইসিজির ভাষায় বলি যে এভিআর এ ওয়েভ গুলো আসবে নেগেটিভ। আমি বলছিলাম না যে এরকম যদি থাকে তাহলে হচ্ছে পজিটিভ, আর উল্টা যখন আসবে তখন এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এভিআর এর নর্মাল, নর্মাল ইসিজিতে এভিআরটা থাকবে এরকম নেগেটিভ, মানে ওয়েভ গুলো সব উল্টা থাকবে। কারণ আছে, কারণ হচ্ছে সে রাইট শোল্ডারে বসে বসে পুরো হার্ট দেখতে চায়, হার্ট থাকে মিয়া লেফটে, তুমি রাইট শোল্ডারে বসে বসে যদি গুনতে থাকো, তাহলে তো হার্টটা উল্টাই দেখবা। তো এই যে এভিআর এ ঘটনা আছে, এভিআরটা যখন পজিটিভ ডিফ্লেকশন দেখাবে, অর্থাৎ এভিআর এর দেখবেন যে আপনার ওয়েভ গুলো এরকম সোজা হয়ে গেছে নর্মাল ইসিজির মতো, তখন এটা একটা প্যাথোলজি। এটা আমরা পরে পড়বো, এর জন্য জাস্ট আপনাদের একটু খেয়াল করে বললাম যে এভিআরটাও দেখবেন, এভিআরটা দেখবেন যে ইসিজিটা নেগেটিভ রিফ্লেকশনে আছে কিনা। যদি এভিআর এ এরকম দেখেন যে স্টিলিভেশন, এভিআর এ স্টিলিভেশন, ইট ইন্ডিকেট সাব এন্ডোকার্ডিয়াল ইসকেমিয়া, মানে এনএসটিএমআই। একটু কঠিন লাগতে পারে শব্দগুলো, আমরা পড়বো। তো এখানে একটা মেনোমিক দিয়েছেন আমাদের মেন্টর, যে রিহান, মানে একটা ইসিজি হাতে নিলে আমরা কি কি দেখবো, একটা রেট কাউন্ট করব, রিদম দেখবো। রিদম কেমনে দেখে একটু পরে দেখতেছি। ইসকেমিয়া মানে আমাদের মেইন উদ্দেশ্য কি, এমআই আছে কিনা দেখা। তার সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে হাইপারট্রফি আছে কিনা দেখা। থার্ড হচ্ছে, ফোর্থ হচ্ছে এক্সিস
ডেভিয়েশন আছে কিনা দেখা, এবং লাস্ট হচ্ছে এনএসটিএমআই টার কোনো ক্লু আমরা পাই কিনা। যদিও আমরা জানি যে এনএসটিএমআই তে অনেক সময় ট্রপাই ছাড়া আমাদের গতি থাকে না, বাট স্টিল দেয়ার আর সাম ইসিজি ফাইন্ডিং। এই যে বেসিক এক্সাম কোশ্চেন গুলো, এগুলা এট দ্য এন্ড অফ দ্য কোর্স আলোচনা হবে সি রিলেটেড, এবং এমআরসিপি পার্ট টু কোশ্চেন গুলো আমি একটু ডিসকাস করে দিব কোর্সটা শেষ হোক, তখন অনেক ইজি লাগবে। সো রেট ক্যালকুলেশন, ফার্স্টে আমরা কি দেখি যে একটা ইসিজি স্ট্রিপ যখন আপনি হাতে নেবেন, প্রথমেই আপনি দেখবেন কিউআরএস এর মাথাগুলা, হ্যাঁ, এগুলো রেগুলারলি আসতেছে কিনা। তাহলে এটাকে বলবো রিদম রেগুলার। হ্যাঁ, রিদম স্ট্রিপেই দেখা হয়। এটা বলেছিলাম না যে একটা ইসিজি লাস্টে এরকম বড় করে একটা ECG, আজকেই দেখবেন একটা ইসিজি, আজকে না মানে কালকে দেখবেন যে একটা ইসিজি হাতে নিয়ে দেখবেন যে নিচে রিদম স্ট্রিপের মতো লিড টুর ইসিজিটাকে নিচে নিয়ে আসা হয়, এবং এরকম একটা রিদম স্ট্রিপ দেখা যায়। সো এই জিনিসটা হচ্ছে রিদম স্ট্রিপ। রিদম স্ট্রিপে আপনি দেখবেন যে আপনার যে ইসিজিটা হাতে আসছে সেটার রিদমটা রেগুলার কিনা। এটা ফার্স্ট কাজ আপনার, রিহানের ফার্স্ট কাজ, হ্যাঁ, রেট রিদম দেখা। রিদমটা যখন আপনার মনে হবে যে হ্যাঁ রেগুলার, রেগুলার কিভাবে বুঝবেন? এই আপনি চোখে গুনেন কিউআর এর এক এক কিউআরএস এর মাথা থেকে আর কিউআরএস এর মাথার মাঝখানে কয়টা ঘর দেখেন, 1 2 3 4, 4.5। 1 2 3 4 অ্যাপ্রক্সিমেটলি 4.5 ঘর, 1 2 3 4, তাহলে আমি বলতে পারি 4.5। এরকম যদি হইতো তাহলে এটা রেগুলার। আর এটাতে দেখেন, এটাতে দেখেন এই দুইটার মাঝখানে দুইটা ঘর, এটার মাঝখানে আবার তিনটা ঘর, এটার মাঝখানে 1 2 3 4টা ঘর, এটার মাঝখানে কয়টা, আড়াইটা ঘর, এখানে কয়টা, আড়াইটা। এই যে একটা ইরেগুলার প্যাটার্নে আসছে, সেটা হচ্ছে রিদমটা ইরেগুলার। ক্লিয়ার? এখন নেক্সট আপনাকে করতে হবে রেট কাউন্ট করতে হবে। হার্ট রেট, এটা তো মানে ইসিজির সেকেন্ড আমাদের কাজ। তা হার্ট রেট কিভাবে কাউন্ট করে, যখনই আপনি দেখে ফেলবেন যে রিদমটা রেগুলার, তখন আপনার কাজ কিন্তু খুব সহজ। আপনি 300 কে 300 কে ওই যে দুইটার মাঝখানে এই লার্জ স্কোয়ার গুলো কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, 4.5টা, তাহলে 300 ডিভাইডেড বাই 4.5, এই 4.5 দিয়ে ভাগ করে যে ধরেন আসলো 75, 75 হচ্ছে আপনার হার্ট রেট, 75 বিটস পার মিনিট। এখন আপনি বসে বসে 1500টা স্মল স্কোয়ার গোনা তো খুবই ডিফিকাল্ট, তাও গুনতে ইচ্ছে করলে গুনেন। 1500 ডিভাইডেড বাই নম্বর অফ স্মল স্কোয়ার ইন আর আর ইন্টারভেল, মানে দুইটা আর এর মাঝখানে যদি 1500, দুইটা আর এর মাঝখানে যদি আপনি স্মল স্কোয়ার গুলো গুনেন, এইগুলো গুনে 1500 দিয়ে ভাগ মানে 1500 ডিভাইডেড বাই স্মল স্কোয়ার দিয়ে ভাগ করলে যেটা আসবে একই। তাহলে আমি সবসময় লার্জ স্মল লার্জ ঘরগুলাই গুনি, চোখেও বড় বড় দেখা যায়, চোখে দেখতে সমস্যা হয় না। 1 2 3 4, 4.5, তাহলে 300 ডিভাইডেড বাই 4.5 হচ্ছে আমার পেশেন্টের হার্ট রেট। ক্লিয়ার কিনা? আরেকটা হচ্ছে ইরেগুলার। এখন যদি ইরেগুলার হয় তাহলেও আসলে ডিফিকাল্ট কিছু না, তাহলে আপনাকে চলে যেতে হবে রিদম স্ট্রিপে। সবসময় আপনি রেট রিদম দেখবেন কোথায়, রিদম স্ট্রিপে। রিদম স্ট্রিপটা আসলে লিড টু তে যে স্ট্রিপটা আসে ওইটাকে একটু বড় করে দেওয়া হয়, পুরাটা দেওয়া হয় যাতে আপনি গুনতে পারেন। এই রিদম স্ট্রিপে আপনি কয়টা ওই রেগুলার রিদম হলে আমরা কি করছি, দুইটার মাথার মাঝখানে যে কয়টা গুনছি এটা গুনে আমাদের কাজ শেষ হয়ে গেছে। কিন্তু ইরেগুলার হলে তো দুইটা মাথার মাঝখানে কিন্তু সমান না, একটার ভিতর দুইটা, একটার ভিতর তিনটা, একটার ভিতর 4.5টা, তাই না? দুইটা আর মাঝখানে সমান না, তখন আপনাদেরকে কি করতে হবে, এই রিদম স্ট্রিপে গুনতে হবে যে কয়টা খাম্বা দাঁড়ায় আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, হ্যাঁ 9টা খাম্বা দাঁড়ায় আছে। এই যে খাম্বা দাঁড়ায় আছে, এটা এরপরে মাপবেন হচ্ছে আপনি এই যে আহ, এই এই যে ঘর, আপনি কয়টা ঘরের মধ্যে গুনলেন, ধরেন এইখানে 30টা ঘর, হ্যাঁ, 30টা ঘরের মধ্যে আপনার 9টা খাম্বা দাঁড়ায় আছে। নাম্বার অফ আরওএফ ইন দা রিদম স্ট্রিপ, 30টা ঘর বা 50টা ঘর। আপনি রিদম স্ট্রিপ আপনাকে যেটা দিছে, দান করছে মাপার জন্য, সেইখানে খাম্বার সংখ্যা গুনবেন। একটু অদ্ভুত ভাবে আমি কথা বলি যাতে মনে থাকে, সরি ফর দ্যাট। তো আরওএফ এর সংখ্যা গুনবেন। তো এই রিদম স্ট্রিপে যদি আপনাকে 30টা লার্জ স্কোয়ার দেয়, এই যে এই লার্জ স্কোয়ার তো চিনেন, প্রথমেই চিনাইছি। এই লার্জ স্কোয়ার দেখবেন যে একটু কষ্ট করে কয়টা, ধরেন এখানে 30টা লার্জ স্কোয়ার আছে এই যে এখানে, তো 30টার মধ্যে কয়টা খাম্বা দাঁড়ানো, 9টা খাম্বা দাঁড়ানো। 9টাকে আপনি 10 দিয়ে গুণ করবেন যদি আপনাকে রিদম স্ট্রিপে 30টা লার্জ স্কোয়ার দেয়। আর যদি এরকম দয়া করে 50টা লার্জ স্কোয়ার দেয়, এই যে রিদম স্ট্রিপে 50টা লার্জ স্কোয়ার আছে, এর মধ্যে খাম্বা দাঁড়ায় আছে ধরেন 9টা, তো এই 9টা দিয়ে আপনি 50টা লার্জ স্কোয়ারে দেখবেন যে খাম্বার সংখ্যা একটু বেশি হচ্ছে, কারণ 30টার মধ্যে 9টা, 50টার মধ্যে ধরেন আরো 12টা পাচ্ছেন, তখন এটাকে আপনি 6 দিয়ে গুণ করবেন। এক কথায় খুব সহজ, 30টা হলে 10 দিয়ে গুণ করব খাম্বাকে, আর 50টা হলে 6 দিয়ে গুণ করবো। 6 আর 10 এই দুটো সংখ্যা মনে রাখেন, খুব ইজি থিং, আপনি একবার প্র্যাকটিস করলেই পারবেন। রেগুলারটা কি, 300 ডিভাইডেড, 300 লার্জ স্কোয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ আর আর ইন্টারভেল, শেষ।
মানে যে ঘরটা থাকবে আর ইন্টারভেলের মাঝখানে সেটাকে আমি 300 উপরে বসবে, আর নিচে ওই দুটো সংখ্যা বসবে, বসে ভাগ করবো, শেষ। আর ইরেগুলার হলে আমি প্রথমে গুনবো হচ্ছে আমাকে রিদম স্ট্রিপে কয়টা ঘরের দিছে। 30 লার্জ স্কোয়ারের যদি দেয় সেখানে খাম্বার সংখ্যা কয়টা সেটা গুনবো, সেটাকে 10 দিয়ে গুণ করে ফেলবো। এটা হচ্ছে ইরেগুলার রিদমের ক্ষেত্রে হার্ট রেট ক্যালকুলেশন। ওকে, এই তো। আর এক্সিস ডেভিয়েশন একটা জিনিস আছে যেটা অনেকের কাছে খুব কঠিন লাগে। কঠিন না আসলে কঠিন, ভাবলেই কঠিন। এক্সিস ডেভিয়েশনের কিছু রুল আছে, মানে বিভিন্ন ভাবে এক্সিসটা ক্যালকুলেট করা যায়। এখানে একটা রুল আছে, আমাদের মেন্টর এটা অ্যাড করছেন। আমি যেটা করি, আমি ওই খুব সহজভাবে মনে রাখি। তা আমি বলবো যে আপনি লিড টুটাকে বেসিক ধরবেন, তাকাবেন লিড ওয়ানের দিকে, লিড থ্রির দিকে। দুইজনই দুই দিক থেকে চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে না? রাগ করে দুইজন দুই দিকে চলে গেছে। তো যারা দূরে চলে যায় তারা হচ্ছে খারাপ, বামপন্থী। আর যারা কাছে আসে তারা হচ্ছে ভালো, ডানপন্থী। তো এই জিনিসটা একটু সহজ করে বলি। তাহলে যারা দূরে চলে যাচ্ছে, ধরেন আমি মাঝপথ বরাবর ধরি, মানে মাঝের মধ্যম পন্থা অবলম্বনকারী হচ্ছে লিড টু আর লিড ওয়ান, মানে এই তিনটা লিডে এক্সিসটা দেখা হয়। এই লিড এক্সিসটা কি অনেক কিছু আছে, রাইট এক্সিস ডেভিয়েশন, লেফট এক্সিস ডেভিয়েশন, এক্সট্রিম এক্সিস ডেভিয়েশন, এই তিনটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হয়। রাইট এক্সিস ডেভিয়েশনটা আপনি চট করে ইসিজি দেখলেই বুঝতে পারবেন যে আপনার ইসিজিতে রাইট এক্সিস ডেভিয়েশন আছে। কিভাবে, মানে কিভাবে বুঝবেন সেইটা বলতেছি। আমি কিন্তু ইয়ে থিওরিটিক্যাল বলতেছি না, মানে এক্সিস কি, কখন পজিটিভ হচ্ছে, কখন নেগেটিভ হচ্ছে, কখন এক্সট্রিম হচ্ছে, এই এক্সিস নিয়ে বলতেছি না। আমি শুধু বলছি আপনি ইসিজি হাতে নিয়ে একদম গ্রসলি স্ট্রিপটা হাতে নিয়ে আপনি বলে দিতে পারবেন যে এটা রাইট এক্সিস না লেফট এক্সিস ডিভিশন না এক্সট্রিম এক্সিস ডিভিশন। কেমনে? আপনি দেখবেন যে এই যে আমি শুরুতে বলছিলাম যে আইসোইলেক্ট্রিক লাইনের উপরের দিকে যেটা থাকবে এটা হচ্ছে পজিটিভ। আইসোইলেক্ট্রিক লাইন থেকে যখন নিচের দিকে নেমে যাবে এটাকে আমরা বলি নেগেটিভ। ঠিক না? একদম শুরুতে বলছি না, পজিটিভ রিফ্লেকশন নেগেটিভ রিফ্লেকশন। এখন আমি মধ্যম পন্থা মানে লিড টুটাকে আমি মাতব্বর ধরছি, তার দিকে, তার দিক থেকে সে সরে গেছে। লিড ওয়ানের দিকে তাকান, মনে হচ্ছে যেন সে রাগ করে দূরে চলে যাচ্ছে। আর লিড থ্রির দিকে তাকান, সে রাগ করে দূরে চলে যাচ্ছে। মানে আমি ইকুইভ্যালেন্স কমপ্লেক্সের কথা বলতেছি আর কি। তো এই যে দূরে চলে যাচ্ছে, যারা দূরে চলে যায় তারা কি ছেঁচড়া, যারা কাছে থাকে তারা ভালো। তাহলে দূরে যারা চলে যায়, দূরে চলে যাওয়া মানে হচ্ছে লিড ওয়ানে পজিটিভ আর লিড থ্রিতে নেগেটিভ, মানে সব ভদ্র ভাষায় যদি আপনি বলেন, লিড ওয়ানে পজিটিভ আর লিড থ্রিতে যদি নেগেটিভ থাকে, লিড টুটাকে আপনি তাকাইলেই কিন্তু বুঝতে পারবেন যে দুইজন দুই দিকে চলে গেছে। তাহলে দুইজন যখন দুই দিকে চলে যায় তাহলে সেটা এক ধরনের এক্সিস ডেভিয়েশন, তাই না? এটা হচ্ছে লেফট এক্সিস ডেভিয়েশন। লেফট এক্সিস ডেভিয়েশন আমরা কিভাবে বললাম? লেফটিস্ট যারা, বামপন্থী যারা, তারা কিন্তু আমাদের কথাবার্তা তাদের পছন্দ হবে না। তারা নিজেদের মতো করে নিজেরা সবকে এক্সপ্লেন করতে পছন্দ করে, লেফটিস্ট, এভাবে মনে রাখেন। তাহলে আমি লিড টুর দিকে প্রথমে তাকাবো, সোজা একটা লাইন, এর থেকে দূরে চলে যাচ্ছে লিড ওয়ানের মাথাটা, এই লিড থ্রি দূরে চলে যাচ্ছে, দিস ইজ লেফট এক্সিস ডেভিয়েশন। ওকে। আর রাইট, মানে আমি আসলে আপনাদেরকে কিভাবে বুঝবেন সেটা বলতেছি, বারবার বলতেছি, আমি কিন্তু থিওরিটিক্যাল কথা বলতেছি না এখানে। আর রাইট এক্সিস ডিভিশন কি? রাইট কারা? ডানপন্থী। রাইট মানে আহ, যে শুদ্ধ, যে ভালো, সে কি করবে? কাছে আসবে, মধ্যম যে ব্যক্তি তার কাছে আসবে। কাছে আসতে হলে তাকে লিড ওয়ানের এই কিউআরএস কমপ্লেক্সটা নিচের দিকে নামতে হবে, লিড থ্রির কিউআরএস কমপ্লেক্সটাকে উপরের দিকে উঠতে হবে। কাছে আসতে হলে কার কাছে? এই যে লিড টুর দিকে, তাই না? তাহলে এটাকে কি বলবো? লিড ওয়ান নেগেটিভ ডিফ্লেকশন হচ্ছে, লিড থ্রিতে কি হচ্ছে? পজিটিভ ডিফ্লেকশন হচ্ছে। এটা দেখেন, লিড ওয়ানে নেগেটিভ ডিফ্লেকশন, লিড থ্রিতে হচ্ছে পজিটিভ ডিফ্লেকশন। লিড থ্রি অথবা এবিএফ যেটাই বলেন, লিড থ্রি দেখলেই হবে। এটা হচ্ছে রাইট এক্সিস ডিভিশন। মানে আপনাকে আমি যেটা পড়াইলাম সেটা হচ্ছে কেমনে চোরা বুদ্ধিতে এক্সিস বুঝবেন। আর একটা আছে এক্সট্রিম এক্সিস ডিভিশন, যে এরা কোনো কথাই শোনে না, দুইজনই এক্সট্রিম, তারা দুইজনই নেগেটিভ, মানে এও নেগেটিভ, নেগেটিভ মানে তো এই যে নিচের দিকে নেমে যায়, আর এও নেগেটিভ, মানে দুইজনই নেগেটিভ। তখন এক্সট্রিম এক্সট্রিটিভিশন। এক্সিস সম্পর্কে ডিটেইল আমরা মাস্টার ক্লাসে আবারও বলবো আমি, মানে থিওরিটিক্যাল পার্ট। বাট আপনাদের এই ইসিজি দেখে আপনি এখন দেখেন, আমি আমি যে থিওরি বলছি, আরেকটা থিওরি আপনাদের মেন্টর বলবে, উনি অন্য ওয়ে, মানে বিভিন্ন ওয়ে আছে আসলে কি এক্সিসটা ইয়ে করার জন্য। এখন আপনি দেখেন পারেন কিনা। এটাতে দেখেন লিড ওয়ান, লিড টু, লিড থ্রি। লিড ওয়ানের কিউআরএস টা এইদিকে একটা খোঁচা দিছে, দিয়ে চলে গেছে। কোন দিকে দিছে? আইসোলেটেড লাইন যদি এটাকে ধরি তাহলে নিচের দিকে, তাহলে এটা কি? এটা হচ্ছে নেগেটিভ। হুম। আর এটা হচ্ছে লিড টু, যেটা মধ্যম পন্থা। এবং
লিড থ্রিটা আবার উপর দিকে উঠে গেছে, তাহলে এটা কি কি এক্সিস ডেভিয়েশন হবে? কাছাকাছি আসতেছে, তাই না? এও নিচের দিকে নামতেছে, ও কাছে আসতেছে, যারা কাছাকাছি আসে তারা ভালো, তাই না? রাইট এক্সিস ডেভিয়েশন। আর যারা দূরে চলে যায় তারা ছ্যাচরা। ওই যে ইয়ে নিশোর একটা নাটক ছিল না, কি জানি, খুব সুন্দর একটা গান ছিল, ভুলে গেছি। আচ্ছা, ওই নাটকে বলছিল যারা কাছাকাছি থাকে তারা ভালো, রাইট এক্সিস ডিভিশন। আর যারা এরকম যদি হইতো, লিড ওয়ানে যদি এটা উপর দিকে উঠে যেত, লিড থ্রি নিচের দিকে তো আসেই, এই পজিটিভ, লিড ওয়ানে পজিটিভ আসতো, লিড থ্রি যে নেগেটিভ, মানে দূরে চলে যাচ্ছে, আপনি দূরে বলতে লিড টু থেকে দূরে, হ্যাঁ, এই যে দূরে চলে যাচ্ছে, তারা ছেঁচড়া, তার মানে হচ্ছে লেফট এক্সিস ডিভিশন, তারা বামপন্থী, লেফটিস্ট। ক্লিয়ার? আমি খুব সহজে বলার চেষ্টা করলাম যে আপনি কিভাবে একটা ইসিজি দেখে পট করে বলে দিবেন কালকে গিয়েই একদম, হ্যাঁ, ওয়ার্ডের মাঝখানে এটা রাইট এক্সিস ডিভিশন, এটা লেফট এক্সিস ডিভিশন। এখন আপনাকে বলতে পারে যে এক্সিসটি কি রে ভাই? এক্সিস হচ্ছে ওই যে হার্ট হচ্ছে একটা সবসময় মুভ করতে থাকে, বুঝছেন? পানির মধ্যে মুভ করতে থাকে, পেরিকার্ডিয়ামের মধ্যে একটা পানির লেয়ার থাকে, এবং সেখানে এসে মুভ করতে থাকে। এই যে মুভ করে, এই যে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো চেঞ্জ হয়, এইটাকে আমরা ইসিজিতে দেখি, এবং সেটাই এক্সিস ডেভিয়েশন হিসেবে দেখা হয়। এটা আমাদের ওই ডিজিজ ডায়াগনোসিসে কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা, এরপরে কোন লিডে কি দেখতে হয়, মানে কোন এমআই এর জন্য কোন লিড দেখতে হয়, এই অংশ থেকে ডক্টর সুমন ডিসকাস করবেন। হুম। আর হচ্ছে এক্সিসটাও মেইনলি উনি আবার বলবেন, আমি এই চোরাই বুদ্ধি শিখাই গেলাম, আর বেসিক পার্টটা ডিসকাস করলাম। এখন আপনাদের মেন্টর ডিজিজ পার্টটা ডিসকাস করবেন, এবং উনি যেহেতু এমআই ডিসকাস করবেন, সো কোন প্রিকোর্ডিয়াল লিডে কোন এমআই দেখা হয় সেটা আপনাদের মুখস্থ করার জন্য উনি হেল্প করবেন। ওকে। সো ডক্টর সুমন, আপনি স্টার্ট করতে পারেন। আর বেসিক পার্টে যাদের কোয়েরি আছে তারা কোয়েশ্চেন আনসার সেশনে আবারও কথা বলতে পারেন, আপনাদের আনমিউট করে দেওয়া হবে। ওকে, ভালো থাকবেন। স্টপ শেয়ারিং। থ্যাংক ইউ ডক্টর তাসমি, নাইসলি আমাদেরকে ইসিজির বেসিক পার্ট বলার জন্য। কাইন্ডলি জাস্ট একবার বলবেন ডক্টর তাসমি, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা এবং ভয়েস ক্লিয়ার কিনা? ওকে। ইয়েস, ইউ ক্যান কন্টিনিউ। ওকে ওকে। আমি, আপনি নাইসলি প্রেজেন্ট করেছেন। আমি আমার পছন্দের একটা অ্যাক্সিস দেখার একটা মেথডটা আমি একটু শেয়ার করছি, জাস্ট 30 সেকেন্ড। তো আমরা যখন বেস আইসোইলেকট্রিক লাইন থেকে যখন যেটা উপরের দিকে থাকে সেটা হলো পজিটিভ, এবং কোনোটা যখন নিচের দিকে থাকে সেটা হলো নেগেটিভ ডিফ্লেশন। তো যখন উপরের পার্টটা বেশি থাকে, পজিটিভ অংশটা বেশি থাকে, সেটাকে আমরা পজিটিভ বলতেছি। এই যে এখানে নিচের পার্ট থেকে উপরের পার্টটা বেশি বড়, সেটাকে পজিটিভ বলছি। যেটা দুইটা উপর এবং নিচ দুইটাই সমান, সেটাকে ইকুইফেজিক বলছি। এবং যেটাতে নিচের পার্টটা বেশি বড়, সেটাকে নেগেটিভ বলছি। তো আমি এখানে দুইটা, আমার কাছে এই মেথডটা সহজ লাগে। আমি দুইটা লিডটা মূলত দেখি, একটা হলো লিড ওয়ান এবং এভিএফ, লিড ওয়ান অ্যান্ড এভিএফ। এই দুইটা লিডের ক্ষেত্রে যদি দুটোই আপওয়ার্ড ইনফ্লেশন থাকে, দুইটাই পজিটিভ ইনফ্লেশন থাকে, সেটার ক্ষেত্রে আমার দুই এক্সিস ইজ পজিটিভ। বোথ পজিটিভ মিনস নর্মাল এক্সিস দুইটাই পজিটিভ। আর আমি বলি যে লিড ওয়ান মানে রোল নাম্বার ওয়ান, রোল নাম্বার ওয়ান যতক্ষণ পজিটিভ মেন্টালিটির আছে, তার মানে পজিটিভ মেন্টালিটিকে আমরা বলি যে ডানপন্থী দল, আর যারা নেগেটিভ মেন্টালিটি বামপন্থী দল। তো রোল নাম্বার ওয়ান এবং এভিএফ ফর ফাউল ছেলে, আমি বলি রোল নাম্বার ওয়ান এবং ফাউল ছেলে একসাথে ফ্রেন্ডশিপ হয়েছে। তো রোল নাম্বার ওয়ান স্টিল পজিটিভ আছে, দ্যাট মিনস লিড ওয়ান পজিটিভ, এবং ফাউল ছেলেটা নেগেটিভ হয়ে গেছে, সো রোল নাম্বার ওয়ানের প্রভাবটা বেশি। সো রাইটটা এখনো পজিটিভ আছে, দ্যাট মিনস লেফট অ্যাক্সিসটা ডেভিয়েশন হয়েছে। আর যখন রোল নাম্বার ওয়ানটা নেগেটিভ হয়ে গেল, দ্যাট মিনস রাইট হ্যান্ডটাতেই প্রবলেম হয়ে গেল, দ্যাট ইজ রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হয়ে যায়। আর যখন দুইটাই নেগেটিভ তখন এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন হয়ে যায়। উনি একটা মেথড বললেন, আমি একটা মেথড বললাম, আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেই মেথডটা, যেটা সহজ মনে হয় সেটা ইউজ করবেন। এরপরে আমরা যাচ্ছি, আমরা এখনই এমআই শুরু করব। এমআই এর
লিড গুলা আমরা একটু, এমআই এর লিড গুলা আমরা একটু চিনবো। প্রথমেই, এটা হঠাৎ করে যখন আমরা অনেকদিন পরে যাই তখন খুব সহজ জিনিস আমরা ভুলে যাই, তো আমি এটা মনে রাখি। যেমন কিছুদিন আগেই আমার সাথে একজনের এটা নিয়ে বেশ কনফিউশনই শুরু হয়েছিল, ঝগড়াই শুরু হয়ে গিয়েছিল। উনি বলছিলেন যে ইন্টেরিয়র হলো V12। তো আমরা চেস্ট লিড বা ভি আমরা জানি ছয়টা, V1 থেকে V6 পর্যন্ত। তো আমি এটা মনে রাখি, যখন কারোর ফ্যামিলিতে এমআই হবে তখন তার ফ্যামিলির সবাই নামাজ বা সালাত পড়া শুরু করে আল্লাহর কাছে, যে আল্লাহ মাফ করে দেন। তো এটা আমি মনে রাখি এই সালাত দিয়ে, SALAT। তো প্রথম দুইটা এস ইকাল টু ফার্স্ট দুইটা V1 অ্যান্ড V2, দেন A = V3 4, and last one, that is LAT equal to V5 6, that means S = septal lead, this is septal। তাহলে V12 তে যদি আমি ইস্কেমিয়া পাই আমি বলবো সেপ্টাল ইস্কেমিয়া এবং সেপ্টাল ইনফ্রাকশন। তাহলে এন্টারিয়র, দ্যাট মিনস V3 4 এ যদি আমি ইস্কেমিয়া পাই তাহলে আমি বলবো যে এন্টারিয়র ইস্কেমিয়া। এন্ড যদি আমি V5 6 এ ইস্কেমিয়া পাই দ্যাট ইজ ল্যাটারাল ইস্কেমিয়া। কখনো কখনো আমি ওভারল্যাপ পাবো। ধরুন আমি ওয়ান থেকে V4 পর্যন্ত পেলাম, দ্যাট ইজ সেপ্টাল পার্টও আমার হার্টের সেপ্টামটাতেও ইস্কেমিয়া হয়েছে, এন্টারিয়র সারফেসও ইস্কেমিয়া হয়েছে, দ্যাট ইজ এন্টারিয়র সেপ্টাল মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আর যখন অনেক সময় দেখা যায় আমি এটা বললাম V1 থেকে V4, V1 না, V2 থেকে আপনি পেলেন, V2 থেকে V4 পেলেন, তার মানে V2 হইলেও কিন্তু আপনি সেপ্টামকে টাচ করেছেন। সো সেপ্টামকে টাচ করেছেন মানে আপনাকে বলার সময় সেই এন্টারিয়র সেপ্টামই বলতে হবে। তো এটা আমার গেল লিড কোনটা। তাহলে আমি সালাত বা নামাজ, সালাত দিয়ে আমি মনে রাখলাম। আবারও বলছি, S ফর সেপ্টাল, A ফর ইন্টেরিয়র, এন্ড LAT ইকাল টু ল্যাটারাল। নাও আমাদের কিছু লিড আমরা মুখস্থ আছে সবার, আবারও আমি একটু হাইলাইট করেছি। ইনফেরিয়র এমআই, মোস্ট ইম্পর্টেন্ট এমআই ফর এক্সাম। তো ইনফেরিয়র লিডটা হলো লিড 2 3 এবং AVF, সেটাকে আমরা ইনফেরিয়র বলি। এবং লিড 1 এবং AVF কে 1 এবং এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা AVL হবে, আমি ঠিক করে দিব, AVF না, কারণ AVF তো আমরা ইনফেরিয়রে আমরা দিয়ে দিয়েছি। লিড 1 এবং AVL, লিড 1 AVL এবং লিড 5 6 V5 6 আমরা তো একটু আগে দেখলাম ল্যাটারাল, সো 1 AVL V5 6 এইগুলোকে আমরা একসাথে ল্যাটারাল বলি। কিন্তু কিন্তু যদি আমার শুধুমাত্র লিড 1 এবং AVL এ থাকে, সেটা হলো, এটা আপনারা সবাই এখনই মুখস্থ করে ফেলেন, এখনই মুখস্থ করে ফেলবেন। সেটা যদি আমার, তাহলে আমরা টোটাল ল্যাটারাল আমরা জানলাম যে 1 AVL, এটা কিন্তু না দেখে আপনি একটু পরেই বলবেন, আপনাকে মুখস্থ করতে হবে 1 AVL এবং V5 V6, এটা আমরা এই যে একটু আগেই কিন্তু V5 6টা আমি শিখেছি আর এখন নতুন করে শিখলাম, সাথে 1 AVL যোগ করলাম, এই সবগুলা হলো ল্যাটারাল। যখন শুধুমাত্র 1 এবং AVL এর চেঞ্জটা থাকবে সেটার নাম হলো হাই ল্যাটারাল বা আইসোলেটেড ল্যাটারাল। আর যখন সবগুলা ভি একসাথে আক্রান্ত হয়, সাথে 1/AVL থাকুক বা না থাকুক, থাকতেও পারে নাও থাকে, সেটাকে আমরা তখন এক্সটেন্সিভ এন্টারিয়র বলি। তখন আর ল্যাটারাল প্লাস সেপ্টাল প্লাস এন্টারিয়র এভাবে না বলে সেটাকে আমরা ডিরেক্ট এক্সটেন্সিভ এন্টারিয়র বলি। তাহলে আমি, এটা খুবই আমাদের ইম্পর্টেন্ট একটা স্লাইড, খুবই সহজ কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সো এই পৃষ্ঠাটা আমি আবার একটু রিপিট করব। প্রথমে আমি বললাম, এবং আপনিও আমার সাথে সাথে রিপিট করে ফেলেন যেন এটা আপনার এখনই মুখস্থ হয়ে যায়। তাহলে প্রথমে আমি বললাম যে এই পেজটা আমরা মুখস্থ করব যেন আপনার এটা আবার পরে পড়তে না হয়। তাহলে আমরা দেখলাম যে চেস্ট লিড আমি বলি যে ভি ফর ভালো, ভালোগুলো বুকে থাকে, সব ভালো, ভালো সবকিছু আমাদের বুকে থাকে। সো চেস্ট লিড ছয়টার মধ্যে, তাহলে সালাত, SALAT। এস ফর সেপ্টাল, প্রথম দুইটা 1 and 2, দেন A ফর এন্টারিও 3 and 4, and ল্যাট ফর ল্যাটারাল, দ্যাট ইজ 5 এবং 6। তাহলে আমার যদি 2 এবং 3 হয় তাহলে এই দুইটা লিড এফেক্ট করে, তাহলে আমি কি বলবো? 2টা ছিল সেপ্টাল পার্টে, 3টা ছিল ইন্টেরিয়র পার্টে, তাহলে আমি বলবো এন্টেরিয়র সেপ্টাল এমআই। একইভাবে V2 V3 বলতে আমি এখানে V2 V3 মিন করছি। এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আর অন্যান্য লিড গুলা, দ্যাট ইজ প্রিকর্ডিয়াল লিড গুলা, সরি প্রিকর্ডিয়াল লিড তো চেস্ট লিড, লিম লিড গুলা সম্পর্কে আমরা এখন দেখব, বা এমআই কোনটা কোথায় হয় সেটা আইডেন্টিফাই করব। ইনফেরিয়র, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ইনফেরিয়রটা আমরা দেখলাম 2 3 AVF, এখনই আমরা মুখস্থ করে ফেলবো এই পেজের কন্টেন্ট গুলো। তাহলে ইনফেরিয়র লিডটা হলো 2 3 AVF। ল্যাটারালটা আমরা আগেই দেখেছি V5 6, সেটার সঙ্গে আরো অ্যাড হবে
1 AVL, এটা AVF না, AVL। তাহলে এই যে এই একটা ল্যাটেরাল এবং এই একটা ল্যাটেরাল, দুইটাই আসলে আমাদের ল্যাটেরালের অংশ। যখন শুধু 1 AVL হচ্ছে তখন সেটাকে আমরা বলছি হাই ল্যাটেরাল, এবং টোটালি যখন হচ্ছে সেটাও ল্যাটেরাল। তো যখন V1 থেকে V6 সাথে 1 AVL এগুলা থাকছে, সেটাকে আমরা বলছি এক্সটেন্সিভ এন্টেরিয়র। আর আমরা অলরেডি সেপ্টাল হলো V12, এন্টেরিয়র হলো V3-4, এবং এন্টেরিয়র সেপ্টাল হলো এই দুইটার কম্বিনেশন। এগুলো আমরা শিখে আসছি, দুইটার অ্যাড হলে সেটা দুইটার কম্বিনেশন হবে। আশা করি এই পেজটা আপনাদের খুবই উপকারে আসবে। এখন এখানে আমাদের লেখা আছে আমাদের এক্সামের জন্য কোন কোন টপিক গুলো আমাদের পড়তে হবে। আমরা ইনশাআল্লাহ আমাদের এই 5 সেশন এই টপিক গুলো আলোচনা করব। একটা কথা আমার হঠাৎ মনে আসলো, একটু শেয়ার করি। সেটা হলো আমরা অসপিতে বা আমাদের এসসিএ এক্সামে আমরা 100% পারা ইসিজিতেও মার্ক কাটা যায় আমাদের। কি কারণে? আমরা শুধু লিখে আসি ইনফেরিয়র এমআই, কিন্তু এখানে প্রতিটা পয়েন্টে মার্ক আমাকে লিখতে হবে অ্যাকিউট, এটাতে 0.5 বা 0.25 মার্ক। তারপরে লিখতে হবে এসটি এলিভেটেড, এই শব্দটাতে 0.5 বা 0.25 মার্ক। এই দুইটা শব্দ আমি কিন্তু এটা জানি ইনফেরিয়র এমআই, কিন্তু আমি অ্যাকিউট এসটি এলিভেটেড শব্দটা না লিখলে দেখা গেল আমার 1 মার্ক কেটে গেল, এবং এই 1 মার্কের জন্য আমি অসপিতে ফেল করলাম এবং আমি ইন জেনারেল ফেল করলাম। এবং এখানে আমাদের যে ইসিজি টপিক গুলো পড়বো, এই টপিক গুলা রিলেটেড কোশ্চেন আমার পরীক্ষায় থাকবে। তো কি কি জিনিস আমাদের কভার করতে হবে? ক্লিনিক্যাল ফিচার্স, দ্যাট ইজ সাইন সিমটম, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, কমপ্লিকেশন, কমপ্লিকেশনের বিভিন্ন অপশন গুলো, ফার্স্ট লাইন মানে ট্রিটমেন্টের বিভিন্ন অপশন গুলো, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কোনটা, তারপর নেক্সট ইনভেস্টিগেশন কোনটা, এইভাবে কোয়েশ্চেন গুলো আসে। কোন কোন ড্রাগ এই ডিজিজে আমি দিব না। এখন আমি আসছি আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক পরীক্ষার জন্য, এবং আমারও খুব প্রিয় টপিক, দ্যাট ইজ ইনফেরিয়র এমআই। ইনফেরিয়র এমআই এর লিড গুলো আমরা অলরেডি মুখস্থ করে এসেছি, দ্যাট ইজ 2, 3 AVF। এখানে আপনাদের নোটে দেখবেন, আমরা নোটে যে আপনাদের জন্য যে সুন্দর করে নোটটা করেছি, এই বক্সের মধ্যে যেই এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সের মধ্যে যে কন্টেন্টটা লেখা থাকবে এটা হলো ওই ডিজিজের ইন জেনারেল কি কি ফাইন্ডিং আছে। এটা এই ছবির মধ্যে সবগুলা ফাইন্ডিং নাও থাকতে পারে এই ইসিজি ট্রেসিং এ। এই ট্রেসিংটার মধ্যে ইন্ডিভিজুয়ালি কি কি ফাইন্ডিং আছে সেটা লেখা থাকবে এই ট্রেসিং এর নিচে। আর এই ডিজিজটাই টোটাল ইন জেনারেল কি কি ফাইন্ডিং থাকবে সেটা লেখা থাকবে আমাদের এই বক্সের মধ্যে। তো এখানে ইনফেরিয়র এসটিইএমআই, এখানে আমি প্রথমে আমার ইনফেরিয়র লিড ছিল, আমরা জেনে আসছি অলরেডি 2, 3 AVF। সেখানে 2, 3 AVF এ তাহলে আমার এসটি এলিভেশন হবে। এখানে ইনফেরিয়র এমআই এ আমার তিনটা লিড, সব রুল অফ থ্রি আমি বলি, তিনটা লিড, তাহলে তিনটা লিড। এই যে এই লিড গুলাতে কি কি ঘটনা ঘটে? তিনটা ঘটনা ঘটে। নাম্বার ওয়ান ঘটনা, এসটি এলিভেশন হয়। এসটি এলিভেশন বলতে আমরা কি বুঝি? আমাদের আগের মেন্টর অলরেডি নাইসলি আপনাদেরকে বলেছেন। উনি দেখিয়েছেন যে ছবিটাতে ওটা 4 স্মল স্কোয়ার এলিভেশন ছিল। তো আহ, আমরা দেখলাম যে এই লিড গুলাতে তিনটা লিডে তিনটা চেঞ্জ হবে। কি কি? নাম্বার ওয়ান চেঞ্জ ইজ এসটি এলিভেশন। নাম্বার টু, টিটা খুব চোখা থাকতে পারে, হাইপার অ্যাকিউট বা পিকড টি থাকতে পারে, যেটা অনেক পটাশিয়াম মানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আরো বেশি থাকে, এটা আমরা দেখব। আর কি থাকে? প্যাথোলজিক্যাল কিউ। কিউ আমাদের মোস্টলি প্যাথোলজিক্যাল, কিউ ওয়েভ থাকে না আমাদের ইসিজিতে, যখন আমরা পাবো এটা প্যাথোলজিক্যালি হয়। তো কিউ ওয়েভ ডেভেলপ করে এই লিড গুলাতে। আর এই লিডের বাইরে আরেকটা জিনিস, সেটা হলো রেসিপ্রোকাল এসটি। এসটিডি বলতে আমি এখানে এসটি ডিপ্রেশন মিন করেছি। তো রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন বলতে আমি একটা লিডে, যখন একটা গ্রুপ অফ লিডে, দ্যাট মিনস ইনফেরিয়র গ্রুপে যখন এসটি এলিভেশন হয়, অন্য একটা গ্রুপে, ল্যাটেরাল গ্রুপে, এখানে আমার এসটি ডিপ্রেশন হয়, এটাকে বলা হয় রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন, যেটা একটা টপ মোস্ট ক্রাইটেরিয়া অফ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। তাহলে ইনফেরিয়র এমআই এর ক্ষেত্রে ইনফেরিয়র লিডে যখন আমার এসটি এলিভেশন হয়, ল্যাটারাল লিডে এসটি ডিপ্রেশন হয়। তো ল্যাটারাল লিডটা কোনটা আমরা জানি। ল্যাটারাল লিডটা হলো আমার 1 AVL। তো সব কোনো কোনো ক্ষেত্রে ওয়ানে নাও থাকতে পারে, এভিএল এ অবশ্যই অবশ্যই থাকবে। তাহলে আমার ইনফেরিয়র এমআই হতে হলে এসটি এলিভেশন যেমন ইনফেরিয়র লিডে থাকবে, একইভাবে ল্যাটারাল লিডে আমার রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন থাকবে। মোস্টলি এটা এভিএল এ থাকে, মোর স্পেসিফিকলি। তাইলে এখন আমি দেখি এই একটা ইসিজি, আমরা সবাই মিলে দেখি এই ইসিজিটাতে কি কি চেঞ্জ আছে রিগার্ডিং ইনফেরিয়র এমআই। এখন আমি যেহেতু ইনফেরিয়র এমআই পড়ছি, আর আমরা ইসিজি পড়ার আর একটা আমি যে সিকোয়েন্সটা মেনটেন করি, আমি যে এখন যেমন ইনফেরিয়র এমআইটা যদি আমি পড়ি, আমি আজকে 10টা ইনফেরিয়র এমআই এর ছবি দেখবো, সেটা আইদার বইয়ে হোক, নেটে হোক, যেখানেই হোক, এভাবে আমি দেখবো।
এরপরে আমি আমার আরেক বন্ধুকে বলবো আমাকে কয়েকটা ইনফেরিয়র এমআই এর ছবি পাঠাও তো। সেই ছবিগুলো আমি আইডেন্টিফাই করব, কিন্তু আমি যখন আজকেই অন্যান্য ডিজিজ পড়বো না, আমার যখন এবার যখন আমার এন্টায়ার সবগুলা পড়া হবে, তখন আমি বলবো আমার ফ্রেন্ডকে আমাকে কিছু র্যান্ডমলি ইসিজি পাঠাও। এখন যখন স্বাভাবিকভাবে আমি সব পারবো না, তখন আমি আবার তখন আমি নোটটা উল্টে উল্টে দেখতে থাকবো কোনটার সঙ্গে আমার এটা সবচেয়ে যায়। তো এখন এটা আমি যেহেতু জানি ইনফেরিয়র এমআই আমি মুখস্থ করে ফেলেছি যে লিড 2, 3 এবং এভিএ পেএসটি এলিভেশন হয়। তো আমি একটু দেখে ফেলি। এই যে লিড 2 আমরা দেখতে পাচ্ছি, লিড 2 এসটি এলিভেশন, লিড 3 এসটি এলিভেশন। এই যে আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট, এটা আমাদের যে পয়েন্ট, এখান থেকে এসটি এলিভেশনটা হয়েছে। তাহলে যে পয়েন্টে যদি এসটি এলিভেশন হয়, এই যে দেখুন আপনি এখানে মোটামুটি 2 ঘর আইসোইলেকট্রিক লাইন থেকে 2-2.5 ঘর এটা বেশি বেড়ে গেছে, 2.5 ঘর মতো বেড়ে গেছে। সো সবার জন্য এটা সিগনিফিকেন্ট। তাহলে লিড 2 তে এসটি এলিভেশন, লিড 3 তে এসটি এলিভেশন, এবং ইনফেরিয়রের আমার সূত্র ছিল 2, 3 এভিএফ। এখন আমি দেখবো এভিএফ টা কোথায় আছে, এই তো পেয়ে গিয়েছি এভিএফ। এভিএফ এও দেখুন কি সুন্দর এসটি এলিভেশন এখানে। এই যে এটা আমার হলো আইসো ইলেকট্রিক লাইন, আইসো ইলেকট্রিক লাইন থেকে দেখুন এই যে এই টিটা কতটা উঠে গেছে, এটা টিটা উঠে গেছে, এটাই হলো আমার এসটি এলিভেশন। এই যে এখানে দেখুন আইসোইলেকট্রিক লাইন থেকে এই যে টিটা উঠে গেছে, 2 ঘর প্লাস উঠে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে 2, 3 এভিএফ এ আমার এসটি এলিভেশন হয়েছে। আমার কথা ছিল রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন হতে হবে ল্যাটারাল লিডে। তো আমি ল্যাটারাল লিড মিন্স 1 এবং এভিএল, ওয়ানে আমি এখন খুঁজে দেখি, ওয়ানে অতটা সিগনিফিকেন্ট আমি এসটি ডিপ্রেশন পাচ্ছি না। তো আমার কথা ছিল ওয়ানে পেতেই হবে এমন না, কিন্তু এভিএল এ পেতে হবে, এটা আমার একটা বাধ্যতামূলক ছিল। এখন আমি এভিএল এ দেখি, এই যে দেখুন এভিএল এ কি সুন্দর একটা রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন আছে। এই যে দেখুন এইটা হলো আমার শুরু হয়েছে যে পয়েন্ট, আর এটা হলো আমার মানে আইসো ইলেকট্রিক লাইন। সো আইসো ইলেকট্রিক লাইন আমরা এখানে দেখলাম যে বেশ কিছু 2-2.5 ঘর এখানে আমার এসটি ডিপ্রেশন হয়েছে। তাহলে আমি দেখি একটু মেলাই আমার এসটি, এখানে আমাদের ফাইন্ডিং গুলো আছে, এসটি এলিভেশন ইনটু 3 এভিএফ, রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন ইন এভিএল, এটা আমি পেয়ে গেলাম। এখন আরেকটা আমার ফাইন্ডিং হতে পারতো, সেটা হলো কিউ ওয়েভ ফরমেশন এই লিড গুলাতে, ইনফেরিয়র লিড গুলাতে, সেটা দেখি। এখানে আমি দেখতে পাচ্ছি কিউ ওয়েভ ফরমেশন 3 এবং এভিএফ 2 তে নাই, সবগুলাতে থাকতে হবে এমনই না। তো এখন আমি কিউ ওয়েভটা খুঁজে দেখি, 2 তে অ্যাকচুয়ালি আছে খুবই সামান্য, এই জন্য ওটাকে এখানে উল্লেখ করেনি। এই যে সামান্য আমি দেখতে পাচ্ছি একটু ডাউনওয়ার্ড ডিফ্লেশন, যেটা ফাস্ট ডাউনওয়ার্ড ডিফ্লেশন, সেটাই হলো আসলে কিউ ওয়েভ। এখানে আমি সামান্য দেখতে পাচ্ছি, কিন্তু 3 এরটা এত বেশি, এই 3-র কিউ ওয়েভটা এত বেশি, এই জন্য 2 আর বেইলি পাই নাই। তো এখানে আমি দেখলাম 3 তে অনেক বড় একটা কিউ ওয়েভ আছে, দ্যাট ইজ ডেফিনেটলি প্যাথোলজিক্যাল কিউ। এবং এভিএফ এ আছে কিনা আমি এখন একটু খুঁজে দেখি। আহ পি কিউ, এখানেও আমি দেখতে পাচ্ছি একটা এভিএফ ও প্যাথোলজিক্যাল কিউ আছে, রাইট। ভেরি 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 বিগ এবং ভেরি নাইস একটা আহ, উম, আমি দেখতে পাচ্ছি যে কিউ ওয়েভ আছে। তাহলে দুইটা জায়গায় আমি কিউ ওয়েভ পেলাম নাইসলি, একটা হলো এখানে লিড 3 তে, এবং একটা হলো এভিএফ এ। এভিএফ এ খুব সুন্দর একটা কিউ ওয়েভ আমি পেলাম। তাহলে এটা আমার গেল এই ইসিজিটা। এখন এখানে আমি আরেকটা কথা আমরা সুন্দর করে দেখবো, আর্টারি কোন ইনফ্রাকশনের সঙ্গে কোন আর্টারি আমাদের কালপ্রিট। তো আহ এখানে দেখুন নাম্বার 4 এসটি এলিভেশন, যদি আমি আর্টারিটাতে একটু চলে যাচ্ছি, আর্টারিটা একটু আগে থেকে আগে দেখে আসলে আমার একটু মনে হয় ভালো হবে। আর এই যে আর্টারি স্লাইডে আমি একটু চলে গেলাম, আর্টারি অক্লুশন ইন এমআই। তো এটা আমাদের মূলত রাইট করোনারি আর্টারি, লেফট সার্কামফ্লেক্স আর্টারি এবং লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, এই তিনটা আর্টারি আমাদের মেইনলি দায়ী। তো আমি এটা মনে রাখি, আমার তিনটা এমআই আছে, একটা হলো ইনফেরিয়র, একটা হলো ল্যাটেরাল, আরেকটা হলো, সরি, একটা হলো ইনফেরিয়র, একটা হলো ল্যাটেরাল, একটা হলো ইন্টেরিয়র, এগুলো আগে মনে রাখি। তাহলে আমি যেটা ল্যাটেরাল আমি মনে রাখি এল এ টি, ল্যাটেরাল দিয়ে এল দিয়ে দুইটা আর্টারি চলে গেছে। একটা হলো LAD, আর একটা হলো LCX, এল ফর ডাবল এল।
তাহলে ল্যাটেরাল সারফেসে আমার বা ল্যাটেরাল এমআই এর দায়ী হলো আর্টারি, লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি এবং লেফট সার্কামফ্লেক্স আর্টারি, এই দুইটা আর্টারি। আর আমি মনে রাখি এন্টেরিয়র, ANT ইকাল টু LAD। তাহলে কি বললাম আমি? ANT ইকাল টু LAD। তাহলে এন্টেরিয়রটা হলো ল্যাটেরাল লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। আর যেটা থাকে ইনফেরিয়র, যেটা মোস্ট কালপ্রিট, ইনফেরিয়রের ক্ষেত্রে এতক্ষণ যে দুইটা পড়ছিলাম দুইটাই আছে, LAD LCX আছে, পাশাপাশি RCA। RCA স্পেশালি 80% কভার করে। তাহলে যে আমি দেখলাম যে ইনফেরিয়রের ক্ষেত্রে তিনটা আর্টারি আমার দায়ী, সেটা হলো রাইট করোনারি আর্টারি, লেফট সার্কামফ্লেক্স আর্টারি এবং লেফট এন্টারিয়র ডিসেন্ডিং আর্টারি। ভেরি রেয়ারলি এখানে 80% ক্ষেত্রেই আমাদের দায়ী থাকে রাইট করোনারি আর্টারি, এবং 80% ক্ষেত্রে রাইট করোনারি আর্টারি, 18 বা 18% ক্ষেত্রে লেফট সার্কামফ্লেক্স, এবং এ- এবং ভেরি রেয়ারলি LAD আর্টারি রেসপন্সিবল। তো এই আর্টারি ব্লক হলে কি হয় আমার? তখন হার্টের মাসেল ব্লাড সাপ্লাই পায় না, তখনই আমার ইসকেমিয়া হয়ে যায়। সো এই আর্টারি ব্লক হওয়াটাই আসলে ইসকেমিয়ার মেইন কারণ। তো তাইলে আমি দেখলাম ইনফেরিয়র ইসকেমিয়ার কারণ হলো রাইট কর্নার আর্টারি 80% ক্ষেত্রে, লেফট সার্কামফ্লেক্স আর্টারি 18% ক্ষেত্রে। আর এন্টেরিয়রের ক্ষেত্রে আমি অলরেডি মনে রাখি, আপনাদেরকে বলেছি, এই এ খেয়ে আমি উপরে একটা এল দিই, নিচে একটা ডি দিই, তাহলে এন্টেরিয়র ফর LAD, লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। আর ল্যাটেরাল এল ফর দুইটা এল, লেফট ফর LAD এবং LCX। এখন যেসব ক্ষেত্রে ডাবল ডাবল আছে, সেটা কোন ক্ষেত্রে কোনটা রেসপন্সিবল সেটা আমাকে আলাদাভাবে মনে রাখতে হবে। তাইলে আমি এই যে বললাম ইনফেরিয়রের ক্ষেত্রে আমি বললাম যে রাইট করোনারি আর্টারি 80% ক্ষেত্রে এবং LCX 18% ক্ষেত্রে। তো সেটা পরীক্ষায় আপনাকে বলবে কোন আর্টারি রেসপন্সিবল, হুইচ আর্টারি ইজ দ্য কালপ্রিট আর্টারি। সো সেটা আমাকে বলতে হবে। আমি দেখলাম একটু আগে দেখেছি যে ST এলিভেশন ছিল 2 3 তে ছিল। তো থ্রি এর এলিভেশন যদি 2 এর চেয়ে বেশি হয়, আমি এটা যেভাবে মনে রাখি যে 3 তো অঙ্কের দিক থেকে 2 এর চেয়ে বড়, তার মানে এটা একটা সত্যি কথা। তো সত্যি কথা যারা বলে তাদেরকে আমরা বলি ডানপন্থী। সো রাইট, সত্যবাদী মানে রাইট হ্যান্ডেড। সো এটা যে সত্যি কথা আপনি বললেন, সো এটা হলো রাইট। 3 ইজ মোর দ্যান, মানে হাইটটা, থ্রির হাইটটা যখন ST এলিভেশনের 2 এর চেয়ে, 3-র হাইটটা হলো 4 ঘর এলিভেশন আর 2 এর হলো 3 ঘর এলিভেশন, এটা দ্যাট মিনস লিড 2 ইজ মোর এলিভেটেড দ্যান 2, লিড 3 ইজ মোর এলিভেটেড দ্যান লিড 2। তো এই ক্ষেত্রে এটা হলো রাইট করোনারি রেসপন্সিবল। আরেকটা হলো লিড 1-এ যদি রেসিপ্রোকাল ST ডিপ্রেশন থাকে, সেক্ষেত্রেও রাইট করোনারি আর্টারি রেসপন্সিবল। এবং যদি রাইট ভেন্ট্রিকুলার ইনফার্ক্ট, ইনফার্ক্ট কি জিনিস সেটা আমরা যাব একটু পরে। ইনফার্কশনের ফিচার্স গুলো থাকে, সেক্ষেত্রেও রাইট করোনারি আর্টারি ইনভলভ। আর যদি আমার এই 3 এবং 2 তো সমান সমান না, এটা তো একটা ডাহা মিথ্যা কথা। তো মিথ্যা কথা বলে যারা বামপন্থী মানুষ, খারাপ মানুষ, বা ল্যাটেরাল মানুষ, কমপ্লিকেটেড মানুষ। সো 3 = 2, যখন লিড 3 এবং লিড 2 এই মিথ্যা কথাটা সংঘটিত হবে, দ্যাট ইজ কমপ্লিকেটেড মানুষ এটাকে এই কাজটা করে। LCX, সিএক্স মানে LCX মানে আমি মনে রাখি যে এটা কমপ্লিকেটেড বিষয়। সো ল্যাটেরাল সার্কামফ্লেক্সটা এই মানে ST সেগমেন্ট এলিভেশনটা আমি বলছি, যখন লিড 2 এবং লিড 3 ST সেগমেন্ট এলিভেশনটা ইকুয়াল থাকে, তখন দায়ী হলো ল্যাটেরাল মানে লেফট সার্কামফ্লেক্স আর্টারি। আর ইন্টেরিয়র সারফেস ইনভলভ হলে সেটা দায়ী হলো লেফট ইন্টেরিয়র ডিসেন্ডিং। এবং ল্যাটেরালের ক্ষেত্রে আবার এখানে দুইটা ভেসেল দায়ী, দুইটা আর্টারি দায়ী, LAD এবং LCX। তো এইখানে কখন কে দায়ী? যখন আমি আগেই বলে আসছি যে আহ, যখন 1 এবং AVL শুধুমাত্র ST এলিভেশন হয় লিডে, 1 এবং AVL এলিভেটেড লিডের ক্ষেত্রে আমরা এটাকে আইদার আইসোলেটেড ল্যাটেরাল বলে থাকি এমআই, অথবা হাই ল্যাটেরাল মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলে থাকি। তো এই ক্ষেত্রে আর্টারি লেফট ইন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিটা রেসপন্সিবল, এবং সেটার ফার্স্ট ডায়াগোনাল ব্রাঞ্চ আমার SCA বা অস্পিতে বলবে হুইচ ব্রাঞ্চ অফ দ্য আর্টারি ইজ রেসপন্সিবল ইন দিস কেস, তখন আমাকে বলতে হবে ফার্স্ট ডায়াগোনাল ব্রাঞ্চ অফ LAD। আর যখন ইন্টেরিয়র এবং ল্যাটেরাল দুইটা সারফেসই ইনভলভ হয়, তখন লেফট ইন্টেরিয়র ডিসেন্ডিং, এবং যখন ইনফেরিয়র পোস্টেরিয়র ল্যাটেরাল সব সারফেস ইনভলভ হয়, সেটা হলো কমপ্লিকেটেড লোকটা আবার চলে আসছে, LCX চলে আসছে। আর যখন আমাদের নন STE এমআই বা সাব এন্ডোকার্ডিয়াল এমআই আর একটা MIS সেগমেন্ট আছে, সেক্ষেত্রে আমাদের লেফট মেইন করোনারি আর্টারি কিন্তু এতক্ষণ ইনভলভ হয়নি, সেক্ষেত্রে আমাদের মেইন করোনারি আর্টারিটা ইনভলভ হয়। সো আমরা এটা
এসটি সেগমেন্ট নিয়ে যে কথাটা বলছিলাম, সেটা নিশ্চয়ই আমরা সবাই বুঝে গেছি যে হাই ল্যাটারালের ক্ষেত্রে দ্যাট মিনস ওয়ান এবং এভিএল এ যে এসটি সেগমেন্ট এলিভেশনটা হয়, যদি সেটাকে আমরা হাই ল্যাটারাল বলি বা আইসোলেটেড ল্যাটারাল এমআই বলে থাকি, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, সেক্ষেত্রে ফার্স্ট ডায়াগোনাল ব্রাঞ্চ অফ এলএডি আর্টারি ইজ রেসপন্সিবল। সো আমরা যেখানে ছিলাম সেখানে আবার ফিরে যাচ্ছি। এখান থেকে আসলে আমরা চলে আসছিলাম এই নাম্বার ফোরের নাম্বার প্রথম ইমেজের নাম্বার 4 নাম্বার কথাটা বলতে গিয়ে আমি ওইখানে চলে গিয়েছিলাম। যে 4 নাম্বার কথাটাতে আমার বলা হচ্ছে, দেখুন যে এসটি এলিভেশন ইন লিড 2 অ্যান্ড লিড 3 ইকুয়াল। তাহলে লিড 2 এবং লিড 3 তে যদি ইকুয়াল এলিভেশন হয়, সেটা তাহলে কোন করোনারি আর্টারি রেসপন্সিবল আমরা শিখে এলাম একটু আগে, সেটা হলো লেফট সার্কামফ্লেক্স আর্টারির অক্লুশন। এটাই এইটা আমরা জানার জন্য আমি সরাসরি দিতে চলে গিয়েছিলাম। নেক্সট আরেকটা ইমেজ আমাদের এটাও ইনফেরিয়র এমআই এর ইমেজ, যে হাইপার অ্যাকিউট টি বলেছিলাম হইতে পারে। তো এই হাইপার অ্যাকিউট জিনিসটা কেমন চেহারার, এই চেহারাটা দেখার জন্য এই ছবিটা আমি দিয়েছি। এই যে দেখুন, এই যে একটু চোখা, এটার নামই হলো হাইপার অ্যাকিউট। তাহলে আমি দেখতে পাচ্ছি লিড 2 তে, লিড 3 তে এবং এভিএফ এ, যেটা আমাদের টিপিক্যাল ইনফেরিয়র লিড, সেখানে চোখা টি দেখতে পাচ্ছি। সো হাইপার অ্যাকিউট টি এখানে আমি দেখতে পাচ্ছি। এবং এসটি এলিভেশনও জাস্ট শুরু হচ্ছে। এসটি যে লিগ থ্রিতে ক্লিয়ার বোঝা যাচ্ছে, লিগ থ্রিতে এলিভেশনটা খুব ভালো বোঝা যাচ্ছে, লিগ টু তে এখনো ওইভাবে শুরু হয়নি। তো এই যে, তাহলে হাইপার অ্যাকিউটি ইন লিড 2, 3 এবং এভিএফ, অ্যান্ড এসটি এলিভেশন ইনিশিয়েটেড ইন লিড 3, অ্যান্ড অলসো কিউওয়েভ ফরমেশন ইন লিড 3। কি সুন্দর একটা কিউওয়েভ, দেখুন কিউওয়েভ ফরমেশন। আমি আপনাকে এই যে বারবার কিউওয়েভ কিউওয়েভ করতেছি, কিউওয়েভ ইউজুয়ালি প্রেজেন্ট থাকে না সচরাচর। এই যে কিউওয়েভ প্যাথোলজিক্যাল কিউ আমি কখন কখন বলবো, যদি কিনা কিউ ওয়েভের এই যে ডেপটা বা কিউওয়েভের ডেপটা যদি আমার 2 স্মল স্কোয়ার বা 2 মিলিমিটার, প্রতিটা স্মল স্কোয়ারকে আমরা 1 মিলিমিটার জানি। তো এখানে দেখুন তো কিউওয়েভের ডেপটা কত। কিউওয়েভ একেবারে ফাইভ ফাইভ স্মল স্কোয়ার বা 5 মিলিমিটার, দুইয়ের বেশি হলে এটা হলো প্যাথোলজিক্যাল কিউ বা সিগনিফিকেন্ট। সো এখানে তাহলে আমি প্যাথোলজিক্যাল কিউ কখন কখন বলছি, যে আমি বলেছিলাম, যে আমরা বলেছিলাম, আমাদের আগের মেন্টর বলেছেন, রেসপেক্টেড কার্ডিওলজিস্ট, যে আমাদের ওই চার্টটা পি কোথায় কত, কিউ কত ইঞ্চি কত সেন্টিমিটার, এগুলো ওইখানে মুখস্থ করবো না, আমরা পড়ার সময় অটো মুখস্থ হবে। যে এখন আমার কিউ এ পড়তেছি, এখন অটো মুখস্থ হবে। তাহলে প্যাথোলজিক্যাল কিউ কখন কখন বলবো আমি, যদি কিউ এর এই যে কিউটা 2 এর বেশি, এটা নেগেটিভ ডিফ্লেকশন হয়। এবং আহ, এটা যদি এদিকে যদি 1 এর বেশি হয়, এদিকে 1 এর বেশি, এইদিকে 2 এর বেশি, তো এইদিকে আমাদের তো 4 এর বেশি হয়ে গেছে। এখানে দুইটা পয়েন্ট পেলাম। একটা লিডে কিউ থাকলে সেটা কোনো সিগনিফিকেন্ট না, মোর দ্যান ওয়ান লিড যদি ইনভলভ হয় সেটা অলসো প্যাথোলজিক্যাল কিউ। এবং অ্যাসোসিয়েটেড উইথ হাইট লস অফ আর ওয়েভ প্রোগ্রেশন বলতে V1 থেকে V6 এর দিকে আস্তে আস্তে, V1 এ আরটা প্রথমে ছোট থাকে, V2 তে আরেকটু বড় হয়, V3 তে গিয়ে আরেকটু বড় হয়, আর বড় হইতে থাকে, এস ছোট হইতে থাকে, V3 তে গিয়ে দেখা যায়, নর্মাল ইসিজির কথা বলছি, আর এবং এস সমান সমান হয়। তো এইটা যদি এভাবে এভাবে আমাদের আহ আহ, এভাবে বাড়তে এভাবে নর্মালি আমাদের এভাবে বাড়তে থাকে। তো আমি এই যে দেখাচ্ছি, দেখেন এই যে একটা লিড আমি এখানে র্যান্ডমলি এমনিতেই দেখাচ্ছি, আরো প্রোগ্রেশন জিনিসটা কি সেটা আমরা সামনে পাবো এখানে। এই যে দেখুন, এইটুকু হলো আমাদের আর, তাহলে আর এইটা হলো এস। তো দেখা যায় প্রথমে V1 এ আর ওয়েভটা খুব ছোট থাকে, V2 তে আরেকটু বড় হবে, V1 এ যদি এমন থাকে, V2 তে এটা আরেকটু বড় হবে, এসটা আরেকটু ছোট হবে, V3 তে গিয়ে আরটা এবং এসটা সমান হয়ে যাবে, V4 এ গিয়ে আরটা হবে বড়, এসটা হবে ছোট, V5 এ গিয়ে আরটা আরো বড় হবে, এসটা আরো ছোট হবে। সো এটাই হলো আমার আর ওয়েভ প্রোগ্রেশন। এটা আমার একটা নর্মাল ফেনোমেনা। এই নর্মাল ফেনোমেনা যদি না থাকে, এটাও আমার প্যাথোলজিক্যাল কিউ এর একটা সার্চ করার একটা ইন্ডিকেশন। তখন দেখতে হবে আমার প্যাথোলজিক্যাল কিউ আছে কিনা। আর ভি লিড গুলাতে যদি কিউ থাকে, তাহলে আর কোনো মাপামাপির কিছু প্রয়োজন নাই, V1 থেকে V3 তে যদি কিউ দেখা যায়, সেটাও একটা প্যাথোলজিক্যাল কিউ। আরেকটা সূত্র হলো কিউআরএস কমপ্লেক্সের। এই যে কিউআরএস কমপ্লেক্স, আমরা একটা কিউএফ এ যাই, কিউআরএস কমপ্লেক্সের টোটাল যে কমপ্লেক্সটা, তার 1/3 যদি হয় উচ্চতায়, সেটাও আমাদের মানে 1/4, 25%। এইটার যে এই যে এটার যদি 25%-এর বেশি হয়, দ্যাট মিনস এই একটা পি,
এই কিউ যদি আমার, তাহলে এইখানে আমি দেখলাম যে আমার 30, মানে প্রায় অর্ধেক অর্ধেক, দ্যাট মিনস এটা যদি এই কিউআরএস এর যদি 25%-এর উপরে হয়, তাহলে এটা আমার প্যাথোলজিক্যাল কিউ। এটা আস্তে আস্তে আমাদের মুখস্থ হয়ে যাবে, সমস্যা, টেনশনের কিছু নাই। সো এটা আমরা আরেকটা ইমেজ দেখলাম। তো এই ইমেজটাতে আবার আমরা দেখতে পাচ্ছি যে লিড থ্রিতে, লিড থ্রির এসটি এলিভেশনটা লিড টু এর এই যে দেখুন, লিড এলিভেশনটা কিন্তু একটু বেশি লিড টু এর চেয়ে। লিড থ্রি এসটি এলিভেশন ইজ মোর দ্যান লিড টু এসটি এলিভেশন। সো তো এটাতে আমার ইনফেরিয়রের যে পয়েন্ট গুলা কি, এটা আমরা একটা ইনফেরিয়র এমআই নিয়ে কথা বলছি, এটা আবারও আমি একটু রিপিট করছি তাহলে কথাটা। ইনফেরিয়রের আমার লিড গুলা আহ, কি কি ছিল, অনেক কিছু আমরা এর মধ্যে মাঝখানে বলেছি, এই জন্য ইনফেরিয়রের লিড গুলো আমি আবারও একটু স্মরণ করিয়ে দিচ্ছি। কি কি লিড ছিল একটু মনে করি আমরা: 2, 3 অ্যান্ড এভিএফ। সো এখানে আমি দেখতে পাচ্ছি, দেখেন খুব একেবারে জল করতেছে যে টু চেয়ে থ্রির এসটি এলিভেশনটা বেশি, থ্রি লিডে এসটি এলিভেশনটা বেশি বড়। এই যে যেটার জন্য আমি আর্টারিতে তাহলে থ্রি, যখন আমি বলেছি যে সত্য কথা থ্রি তো টু চেয়ে বেশি, এই সত্য কথা যে বলে ডানপন্থী মানুষটা, দ্যাট ইজ রাইট করোনারি আর্টারি অক্লুশন এখানে। তো এখানে দেখে আসি ইনফেরিয়রের আরেকটা ক্যারেক্টার কি ছিল, ছিল আমার এভিএল এ এসটি ডিপ্রেশন হবে, হ্যাঁ সেটাও আছে। সো এটা ইনফেরিয়র এমআই। নাও অ্যানাদার পিকচার, প্রবাবলি এটা লাস্ট পিকচার অফ ইনফেরিয়র এমআই। তো ইনফেরিয়র এমআই এর আমি যেটা আমাদের আগের মেন্টর বলেছেন যে অ্যাকিউট পেরিকার্ডাইটিসের একটা প্যাটার্ন উনি দেখিয়েছিলেন। তাহলে দেখেন আপনি কত বড়, মানে কত কত বড় একটা বিষয়, সামান্য এই যে 50 টাকার ইসিজি করে আপনি এনজিওগ্রাম ছাড়াই বলে দিবেন যে কোন আর্টারি কালপ্রিট, কত এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। এটা অনেক বড় ব্যাপার, ভাবা যায়, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো এখন লাস্ট আরেকটা ইনফেরিয়র এমআই এর যে, যেটা আমরা এই যে এই যে একটা প্যাটার্ন এসটি এলিভেশনের, এটা আমরা দেখতে পাচ্ছি কনভেক্সিটি আপওয়ার্ড, আর এই আর একটা প্যাটার্ন আছে এলিভেশনের, এটা হলো কনকেভিটি আপওয়ার্ড। সো এই ইউজুয়াল, মানে সাধারণত কনভেক্সিটি আপওয়ার্ডটা আমাদের মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, এবং আহ, এই কনকেভিটিতে আমাদের অ্যাকিউট পেরিকার্ডাইটিসের ক্ষেত্রে আমরা কনকেভিটি আপওয়ার্ডটা পাই, আর মায়োকার্ডিয়াল ইনফার্কশনে আমরা কনভেক্সিটি আপওয়ার্ড পাই। তো এখন এই ইসিজিটাতে আমরা আবারও দেখব যে আমরা কত কিছু জেনে ফেলছি, যে আমরা মানে আর্টারিটা কোন আর্টারি রেসপন্সিবল সেটা আমরা বলে দিব এনজিওগ্রাম ছাড়াই। তো এইখানে এই ইসিজিটা দেওয়ার কারণ হলো এই কনকেভিটি আপওয়ার্ডটা, শুধুমাত্র কনকেভিটি আপওয়ার্ড দেখলে আমাদের মাথায় প্রথমে আসে এটা তাহলে অ্যাকিউট পেরিকার্ডাইটিস, তো এটা জানার জন্য এই ছবিটা এখানে ইনসার্ট করা। সেটা হলো অ্যাকিউট পেরিকার্ডাইটিস ছাড়াও কনকেভিটি আপওয়ার্ড দিয়ে কিন্তু মায়োকার্ডিয়াল ইনফার্কশনও হয়। মায়োকার্ডিয়াল ইনফার্কশনে মূলত 5-6টা প্যাটার্নে ইসিজিটা শো করে ইমেজটা, এর মধ্যে এটা একটা প্যাটার্ন, নাম্বার 5 প্যাটার্ন হলো এটা। ওই যে উনি দেখিয়েছিলেন আমাদের আগের মেন্টর যে টম বিস্টন সহ আরো কয়েকটা দেখিয়েছিলেন। তো এটাও ছবিটা ওইখানে ছিল, এটাও একটা আমাদের প্যাটার্ন। তো তাইলে এটা আমি পার্থক্য করব কিভাবে, আমাদের নোটের লাস্টে আমাদের যেসব ইসিজি সেম রকম ফিচার নিয়ে আসে সেটার কম্পারেটিভ স্টাডি নামেও আছে। সো এটা খুব হেল্প হবে। তো এখানে আমি বলছি, তো এইটা এই কনকেভিটি আপওয়ার্ড হওয়া সত্ত্বেও এ যদি আমার এমআই এর যে প্যাটার্ন গুলা, লিড প্যাটার্ন গুলা আমরা শিখেছি, যেমন ইনফেরিয়র প্যাটার্ন এটা, ল্যাটারাল প্যাটার্ন এটা, এই প্যাটার্ন গুলা সে ফলো করে, তাইলে সে মায়োকার্ডিয়াল ইনফার্কশন হবে। আবার যদি আমরা দেখেছি আবার একটা একটা গ্রুপ অফ লিডে যখন এলিভেশন থাকে এমআই এর ক্ষেত্রে, আরেকটা গ্রুপ অফ লিডে কি থাকে, রেসিপ্রোকাল ডিপ্রেশন থাকে, সেইটাও এটা অ্যাকিউট পেরিকার্ডাইটিস সেটা ফলো করবে না, এমন থাকলেও সেটা এমআই। আবার অ্যাকিউট পেরিকার্ডাইটিস এর ক্ষেত্রে রেসিপ্রোকাল ডিপ্রেশন অন্য কোনো এমআই এর রুল ফলো করবে না, সে শুধুমাত্র দুইটা লিডে ডিপ্রেশন হবে, একটা হলো AVR এ, আর একটা হলো লিড V1 এ, এই দুইটা লিডে সে রেসিপ্রোকাল ডিপ্রেশন শো করবে। কিন্তু যদি অন্যান্য যেমন ইনফেরিয়র, এখানে তাহলে আমরা দেখি এটা কেন পেরিকার্ডাইটিস না হয়, এটাকে আমরা এমআই বলবো। এটা আমরা দেখি এখানে ইনফেরিয়রের যে সূত্র, সেই সূত্র মতো টুতে এলিভেশন আছে, থ্রিতে এলিভেশন আছে,
আমি আপনাকে যে পয়েন্টটা আবারও একটু দেখাবো, এই যে হলো আমার আইসো ইলেকট্রিক, এটা হলো আইসো ইলেকট্রিক লাইন, এইটা হলো যে পয়েন্ট। তাহলে দেখুন এখানে মোর দ্যান 5 স্মল স্কয়ার এটা এলিভেশন হয়েছে। আর এইখানে এইটা হলো আইসো ইলেকট্রিক লাইন, এইটা হলো যে পয়েন্ট, এখানে দেখতে পাচ্ছি 3। তাহলে এখানে এলিভেশন বেশি কোনটার? এসটি এলিভেশন, লিড 3 তে এসটি এলিভেশন বেশি। এখন আমি যে বিশাল বড় একটা জিনিস শিখে ফেলেছি, এনজিওগ্রাম ছাড়াই আমি আর্টারি বলে ফেলবো। তাহলে এই যে লিড 3 তে যখনই সত্যবাদী, মানে 3 2 এর চেয়ে বড়, এই সত্যবাদী যখনই আসবে তখনই আমি বলে দিব রাইট করোনারি আর্টারি, আরসি এর রেসপন্সিবল। তাইলে এখানে আরসি এর রেসপন্সিবল, কত সহজেই আমি এটা আর্টারি বলে ফেলতেছি, এবার সাংঘাতিক ব্যাপার স্যাপার কিন্তু। তাহলে এটা বাস্তব জীবনেও সাংঘাতিক, পরীক্ষার জন্য সাংঘাতিক। তাহলে 2 3, এবং এখন আমি এভিএফ টাই আছে কিনা দেখলাম, এভিএফ এও নাইসলি এসটি এলিভেশন আছে। এখন আমি দেখবো রেসিপ্রোকাল লিডে আছে কিনা, রেসিপ্রোকাল লিডে এসটি ডিপ্রেশন আছে কিনা। ওয়ানে ওইভাবে সিগনিফিকেন্ট ডিপ্রেশন নাই, কিন্তু এই যে দেখেন এভিএল এ কি সুন্দর ডিপ্রেশন। এভিএল সেটা আমরা একটু আবার আলাদাভাবে দেখি। এই যে আইসোইলেকট্রিক লাইন আর এই যে দেখেন টি যে পয়েন্ট, এখানে মোটামুটি প্রায় 4 ঘর ডিপ্রেশন, সো এসটি ডিপ্রেশন এখানে আছে। এটা ইনফিরিয়র এম এর যে রুল গুলা, ইনফিরিয়র লিডে 2 3 এভিএফ লিডে আমার এসটি এলিভেশন থাকবে, এবং ল্যাটারাল লিডে দ্যাট মিনস 1 এভিএল এসটি ডিপ্রেশন থাকবে। সূত্র ফলো, এমআই এর সূত্র ফলো করছে মানে সে পেরিকার্ডাইটিস না। এবং আমার তাইলে আর্টারিটাও আমি জেনে গেলাম, আর্টারিটা হলো এখানে রাইট কর্নারি আর্টারি। সো আমার ইনফেরিয়র এমআই এর এক্সাম্পল আপনাদের জন্য আমি যেগুলার আমরা রেডি করেছি সেগুলা শেষ হলো। আইসোলেট মানে শুধু একেবারে শুধুমাত্র ইনফেরিয়র এমআই যেটা, কিন্তু ইনফেরিয়র এমআই এর আরো তিনটা ভেরিয়েশন আছে, 3 4টা এক্সটেনশন আছে, সেইগুলো আমরা পড়বো। এবং এই যে তাহলে এমআইটা একটা পার্টিকুলার টেরিটরি ফলো করে, এই জন্য সেটা পেরিকার্ডাইটিস না, যেটা আমি অলরেডি বলেছি। সো এখানে আরেকটা জিনিস একটু দেখে আসতেছি। এই যে লাস্ট, এটা পেজ নাম্বার 6 আপনাদের কাছে তো পিডিএফ রয়েছে, কারো কারো কাছে হার্ড কপি নোটও রয়েছে। তো দেখেছিলাম যে এমআই এবং অ্যাকিউট পেরিকার্ডাইটিস এর পার্থক্যটা হলো, এমআই এর ক্ষেত্রে এটা একটা পার্টিকুলার টেরিটরি ফলো করে। যদি এটা এটা যদি কনকেভিটি আপওয়ার্ড হলেও এটা একটা পার্টিকুলার টেরিটরি ফলো করবে, সেটাই হলো মেইন একটা কথা। তো এখন ইনফেরিয়র এমআই এর আমি একটা কথা বলি, যে রুল অফ 3, সেটা হলো এখানে মোস্টলি তিনটা লিড কি কি, 2 3 এভিএফ, এই তিনটা লিডে তিনটা ঘটনা ঘটে। এসটি এলিভেশন ঘটে, হাইপার অ্যাকিউটি প্যাথোলজিক্যাল কিউ ফরমেশন হয়। আর আরেকটা বিষয় একটু বলি, আমরা যে এসটি এলিভেশন নিয়ে একটু আগে শুধু কনকেভিটি কনকেভিটি বললাম বলে, এটা কিন্তু আবার আপনি মাথায় রাখতে হবে, আমাদের এসটি এমআই এর ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 95% ক্ষেত্রেই কনভেক্সিটি আপওয়ার্ড হয়। আর কনকেভিটি আপওয়ার্ডটা এটা কিন্তু 95% ক্ষেত্রেই অ্যাকিউট পেরিকার্ডাইটিস হয়। তো আপনি যখন একটা ইসিজি পাবেন এবং কনকেভিটি আপওয়ার্ড পাবেন, সেটা প্রথমেই আপনার মাথায় আসবে যে এটা অ্যাকিউট পেরিকার্ডাইটিস। এখন আপনি দেখবেন যে না, এটা কি তাহলে আমি কি ঠিক বললাম নাকি এটা এমআই কি না, সেটা আপনি একটু ডিফারেন্সিয়েট করবেন, কিন্তু প্রথমেই মাথায় আসবে আমার কনকেভিটি আপওয়ার্ড দেখলে অ্যাকিউট পেরিকার্ডাইটিস, এবং কনভেক্সিটি আপওয়ার্ড দেখলে এমআই। এটা একটু আবারও শেয়ার করলাম। তো যেটা বলছিলাম, রুল অফ 3। তো ইনফেরিয়র এমআই এর ক্ষেত্রে তিনটা লিড, 1 2 3 এভিএফ, তিনটা ঘটনা সেখানে ঘটবে, এসটি এলিভেশন, হাইপার অ্যাকিউটি কিউএফ, এবং ফোর্থ আরেকটা ঘটনা আছে, সেটা হলো অন্য লিডে, সেটা হলো রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন, অন্য লিড বলতে ল্যাটারাল লিড। আর রুল অফ 3 মধ্যে কি, তিনটা আর্টারি ইনভলভ। আর্টারির নাম আমরা অলরেডি জানি, রাইট করোনারি, লেফট সার্কামফ্লেক্স, লেফট ইন্টেরিয়র ডিসেন্ডিং, এটা খুবই রেয়ারলি। এবং তিনটা অ্যাড অন বা তিনটা এক্সটেনশন আছে, যেটা এখন আমরা পড়বো। সেটা একটা হলো ইনফেরিয়র এমআই উইথ রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন, ভেরি ইম্পর্টেন্ট, ইনফেরিয়র এমআই উইথ পোস্টেরিয়র এক্সটেনশন, এবং ইনফেরিয়র এমআই উইথ কমপ্লিট হার্ট ব্লক। থার্ড ডিগ্রি হার্ট ব্লককে আমরা কমপ্লিট হার্ট ব্লক বলি, মাঝে মাঝে সেকেন্ড ডিগ্রি বা ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকও অ্যাসোসিয়েটেড থাকতে পারে। সো আমরা এখন ফার্স্ট এক্সটেনশনে চলে যাচ্ছি, ইনফেরিয়র এমআই উইথ আরভি বা রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন। এই আরভি বলতে রাইট ভেন্ট্রিকুলার মিন মিন করা হয়েছে। সো ইনফেরিয়র এমআই উইথ আরভি ইনফার্কশন, এই দু একটা যেটা সংক্ষেপ আছে, এগুলো আমি আপনাদেরকে সংক্ষেপটা আবার ওয়াইডলি লিখে পিডিএফটা আপডেট করে দিব। সো ফিচার্স আমি যেহেতু বলেই নিচ্ছি, ইনফেরিয়র এমআই উইথ আরভি ইনফ্রাকশন, সো ইনফেরিয়র এমআই এর সবগুলা ফিচার্স থাকবে, নতুন কিছু ফিচার্স থাকবে। তো আমরা আগে একটু দেখে নিই এখানে ইনফেরিয়র এমআই এর ফিচার্স গুলো আছে কিনা। এই যে দেখুন, এসটি এলিভেশন ইন লিড 2, এসটি এলিভেশন ইন লিড 3,
এসটি ডিপ্রেশন, রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন ইন এভিএল ওয়ানেও এখানে রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন আছে মোর দ্যান 3 স্মল স্কয়ার। তো আমরা এটা দেখলাম, দ্যাট মিনস এটা ইনফেরিয়র এমআই। এর সাথে এখন আমি দেখবো আরভি ইনফ্রাকশনের। সো তো ইনফেরিয়রের ক্ষেত্রে আমরা কি কি, তাহলে ইনফেরিয়র লিড গুলা কি কি আমরা দেখলাম। এই যে লিড 2, লিড 3 এবং আরেকটা লিড আমার ইনফেরিয়রের আছে, আপনাদের মার্কিং করি নাই কারণ আপনারা এটা অলরেডি অনেকবার শুনেছেন, এই জন্য মার্কিং করি নাই, তো এখন মার্কিং করে দিলাম। এভিএফ এটা হলো ইনফেরিয়র লিড। তাহলে এই লিড গুলাতে আমার এসটি এলিভেশন হয়েছে, দ্যাট মিনস 2 3 এভিএফ, এবং রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন হয়েছে ল্যাটারাল লিড। ল্যাটার বারবার বলছি যেন এটা এক্ষুনি আমাদের আজকের এই সেশন থেকেই লিডের নামগুলো মুখস্থ হয়ে যায়, এই জন্য বারবার বলছি। inferior to 3 AVF, inferior lead equal to 2 3 AVF, lateral lead equal to 1 AVL, lateral lead equal to 1 AVL, V 5 6, আশা করি মুখস্থ হয়ে গেছে আমাদের। সো ল্যাটারাল লিডে 1 এভিএফ এ আমার এসটি ডিপ্রেশন, যেটাকে আমরা রেসিপ্রোকাল বলি। তো এখন আমি দেখি এইটার পাশাপাশি এটুক জানলাম আমি ইনফেরিয়র এমআই আছে। এখন আমি ইনফেরিয়র এমআই পরীক্ষায় পেলে আমার কিন্তু আইসোলেটেড ইনফেরিয়র এমআই পরীক্ষায় সাধারণত থাকে না, পরীক্ষায় সাথে অ্যাড অন থাকে। তো এখানে একটা অ্যাড অন আছে আরভি ইনফ্রাকশন, রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন। রাইট, এটা একটুখানি আমি বলে নেই ইসিজি ফাইন্ডিং বলার আগে, সেটা হলো এটা খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল লাইফে। এই কারণে আমাদের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের পেশেন্টকে আমরা ফ্লুইড দিব না, ফ্লুইড দিলে হার্টের উপর লোড আরো বেশি পড়বে। কিন্তু ইনফেরিয়র রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশনের ক্ষেত্রে ফ্লুইড লাইফ সেভিং ইস্যু, ফ্লুইড না দিলে পেশেন্ট মারা যাবে, এই জন্য ফ্লুইড রিসাসিটেশন ইজ নিডেড। সুতরাং এই প্রশ্নটা পরীক্ষায় আসে, সেটা হলো এই আরভি ইনফেকশন থাকলে আপনি ইমিডিয়েটলি কি করবেন, আপনি আইভি ফ্লুইড দিতে হবে আমাকে তাকে ইমিডিয়েটলি। এবং এই ইসিজিটা, আচ্ছা আগে এই ফাইন্ডিং কি কি আছে আমরা সেটা শিখিনি। এখানে ইনফেরিয়র এম এর পাশাপাশি এসটি এলিভেশন থাকবে V1, এবং এটা যে কোনো, এই যে লাল কালি দিয়ে যেগুলো লেখা, যে কোনো কিছু থাকলেই আপনি আরভি ইনফ্রাকশন বলবেন। একটা হলো V1 বা V2 তে এসটি এলিভেশন থাকবে, আমরা দেখি এখানে আছে কিনা। শুধু V1 এও থাকতে পারে, এই জন্য V2 তে নাও থাকতে পারে, এই জন্য দেখুন V2 টা আমি ব্র্যাকেটের মধ্যে লিখেছি। সো V1 এ আছে কিনা আমরা একটু দেখি। এখানে V1 এর এই যে আমার যেখান থেকে এস, যে পর্যন্ত এস এর কানাটা, সেইটা হলো আমার জে পয়েন্ট। তাহলে এই যে দেখুন V1 এ এইটা হলো জে পয়েন্ট, আর এইটা হলো আইসো ইলেকট্রিক লাইন। সো এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় 3 থেকে 4 ঘর এলিভেশন হয়েছে। সো এখানে V1 এ এসটি এলিভেশন আছে, এবং আমরা V2 তে একটু খেয়াল করি, V2 তেও এসটি এলিভেশন আছে। এটা হলো আইসো ইলেকট্রিক লাইন, এটা হলো বেস, আমার জে পয়েন্ট। তাইলে V1 এবং V2 তে আমি এসটি এলিভেশন পেলাম। তাহলে ভি ওয়ান এ এসটি এলিভেশন থাকলেই, ভি ওয়ান এ এসটি এলিভেশন ইনফেরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, সাথে যদি V1 এ এসটি এলিভেশন থাকে, সেটা তাহলে কিন্তু আমরা বলবো রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন। V2 তে পেতেই হবে, বাধ্যতামূলক না। তাহলে আমি এখানে দেখলাম এখানে আমার কয়েকটা শর্ত আছে, ইনফেরিয়র এম এর সাথে শর্তগুলো পূরণ করলেই আমি বলবো আরভি ইনফ্রাকশন। এটা কিন্তু প্রথম শর্তটাই এটাতে কিন্তু সে ধরা খেয়ে গেছে, প্রথম শর্তটাতে ইনক্লুডেড হয়ে গেছে এসটি এলিভেটেড V1 এবং V2 তে। আরেকটা শর্ত হলো V1 এ এসটি এলিভেশন আছে, ভালো কথা, V2 তে এসটি ডিপ্রেশন থাকবে। এটা হলো একেবারে মোস্ট কনফার্মেটরি, এইটা যদি আপনি পাইয়া যান আপনারা আর কিছু দেখতে হবে না, আপনি বলে দিবেন চোখ বন্ধ করে যে এটা হলো আরভি ইনফ্রাকশন। তাহলে V2 তে এসটি ডিপ্রেশন থাকবে, V2 তে এসটি ডিপ্রেশন থাকে যদি, এবং V1 এ যথারীতি এলিভেশন যদি থাকে। এটা দুইটা আমার 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত, V1 এ আইসো ইলেকট্রিক আছে, কোনো কিছুই নাই, আর V2 তে ডিপ্রেশন আছে, এটা হলো আমার এসটি ডিপ্রেশন আছে। এটা হলো 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হলো লিড 3 তে এসটি এলিভেশনটা লিড 2 এর চেয়ে বেশি হবে। তাইলে এটা হলো আমাদের 4 নম্বর শর্ত। তাইলে আমরা সবাই মাথায় রাখবো, শর্ত হচ্ছে ইনফেরিয়র এমআই এর ইসিজি হলে কিন্তু এটা কিন্তু আগে প্রথমত আমাকে ইনফেরিয়র এমআই আছে কিনা সেটা দেখতে হবে। তো এর সাথে যদি এই অ্যাড অন গুলো থাকে, তাহলে আমরা বলবো, এটা আমরা মাথায় রাখবো সবাই, যে ইনফিরিয়র এম এর সাথে এই অ্যাড অন গুলো পাইলে আমি বলবো রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন। এখন আমি দেখি এই ছবিটাতে কি কি ফাইন্ডিং আছে। ওইটা আমি এতক্ষণ এই বক্সে আমরা অলরেডি জেনে গেছি, এই বক্সের মধ্যে টোটাল ফাইন্ডিং যা যা হতে পারে সেইগুলাই এই বক্সে আছে, আর এই স্পেসিফিক ইমেজটার কি কি ফাইন্ডিং আছে সেটা ইমেজের নিচে আছে। সো আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যদি এই যে আরভি ইনফেকশনের ফিচার গুলো আমার চোখে ফার্স্টেই পড়ে যায়, তখন আমাকে এটা মাথায় রাখতে হবে, এটা তাহলে আমি ইনফেরিয়র এমআই উইথ আরভি ইনফেকশন হয়েছে, হয়তো আমি ইনফেরিয়র এমআইটা আছে কিনা খুঁজে দেখি।
সো এই ছবিতে আমার কি ছিল, এসটি এলিভেশন V1 V2 তে ছিল, এবং এই লিড থ্রি এর থ্রি এলিভেশনটা লিড টু এর এলিভেশনের চেয়ে বেশি, তাহলে চারটা শর্তের মধ্যে এখানে ইম্পর্টেন্ট দুইটা শর্ত পূরণ করে ফেলছে। আহ, আর এখানে তাহলে কালপ্রিট ভেসেলটাকে, কালপ্রিট আর্টারিটা হলো RCA, রাইট করোনারি আর্টারি। নাও অ্যানাদার পিকচার অফ ইনফেরিয়র এমআই উইথ আরভি ইনফ্রাকশন। ইনফেরিয়র এমআই এর সকল ফিচার্স গুলো থাকবে। পাশাপাশি পাশাপাশি কি কি এখানে অ্যাড অন আছে আমরা একটু দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি এসটি এলিভেশন লিড টু, এসটি এলিভেশন লিড থ্রি, এবং এসটি এলিভেশন ইন AVF, নাইস এলিভেশন, এবং এসটি ডিপ্রেশন ইন লিড ওয়ান, এবং এসটি ডিপ্রেশন ইন AVL দেখতে পাচ্ছি। এবং আরো দেখতে পাচ্ছি যে লিড থ্রি এর এসটি এলিভেশনটা অনেক বড়, লিড টু এর চেয়ে অনেক বড়। এটা খালি খুব নাইসলি দেখা যাচ্ছে যে লিড টু এর এসটি এলিভেশন। আমি আবারও আপনাকে দেখাচ্ছি যে এলিভেশনটা আসলে কোনটা। এটা হলো আইসোইলেকট্রিক লাইন, এইটা হলো আমার জে পয়েন্ট। সো এটা হলো আমার আইসো ইলেকট্রিক লাইন, এটা হলো জে পয়েন্ট। সো এই যে অনেকগুলো অংশ, এটা এসটি এলিভেশন হয়েছে। আর এইখানে খুব অল্প একটু অংশ, 2 ঘর, আর থ্রিতে হলো 4-5 ঘর। সো থ্রি হলো টু এর চেয়ে বেশি। সো এটা এটা এই যে লিড থ্রি এলিভেশন ইজ মোর দ্যান লিড টু এলিভেশন, এটা দুইটা ইন্ডিকেশন, একটা হলো RCA অক্লুশন, আর একটা হলো আরভি ইনফার্কশন। সো এটা একটা দেখলাম যে আরেকটা আহ, আরেকটা এখানে আমরা এখন ভি গুলাতে দেখি কি স্ট্যাটাস আছে, ভি কোন শর্তগুলো পূরণ করেছে। এখানে V1 আমি দেখতে পাচ্ছি একেবারে আইসো ইলেকট্রিক, আর V2 তে এই দেখুন কি সুন্দর একটা ডিপ্রেশন আছে। V2 তে বড় করে দেখাচ্ছি আমি আপনাকে, এইটা হলো আইসো ইলেকট্রিক, আর এইটা হলো জে পয়েন্ট। সো এখানে 2 ঘর ডিপ্রেশন আছে। সো এটা আমার তাহলে আহ একটা শর্ত পূরণ করলো। এবং আরেকটা বিষয়, একটা খুব সহজ বিষয় আমরা খেয়াল করব, আমরা রাইট সাইডেড আর ইনফ্রাকশন দেখার জন্য, যখন আমরা সন্দেহ করি এটা কনফার্ম করার জন্য নেক্সট ইমিডিয়েট ইনভেস্টিগেশন হলো রাইট সাইডেড ইসিজি। তখন লেফট সাইড থেকে তিনটা লিড খুলে এনে রাইট সাইডে আমি লাগাই, এবং সেটাকে আমি 4 5 6 কে 4R, 5R, V6R এইভাবে নামকরণ করি। তো যখনই আমি এখানে দেখুন, এই একটা খুব সহজ সহজ একটা হিন্টস, যখন আমরা দেখব যে ইসিজিতে এরকম লেখা V4 এর পাশে আর লেখা আছে, এই যে আরটা লেখা আছে, তখনই আমি বুঝে যাব এটা তাইলে মনে হয় আরভি ইনফ্রাকশন ইনফ্রাক্ট আছে। তখন আমি আরো আরভি ইনফ্রাকশনের পয়েন্ট গুলা কনফার্ম হব। তখন কিন্তু এতক্ষণ কিন্তু আমরা দেখতেছিলাম যে V1 2 3 এটা নিয়ে কথা বলছিলাম, কিন্তু যখন V4 চলে আসবে, V4 এ তখন রাইট সাইডেড, V4 মিনস হলো রাইট সাইডেড লিড, এটা আমরা রাইট চেস্টে বসাই লিড গুলা। সো V4R মিনস রাইট সাইডেড লিড। তো V4R এ যখন এসটি এলিভেশনটা আমরা দেখবো, এই যে দেখুন এখানে কিন্তু নাইস একটা এলিভেশন হয়েছে। এই এসটি এলিভেশনটা, দ্যাট মিনস এটা একটা রাইট সাইডে ইসিজি শো করছে আপনার সামনে। যখন রাইট সাইডে ইসিজি দেওয়া হয়েছে 4R 5R 6R লেখা মানে, সো এটা আরভি ইনফ্রাকশনের ইসিজি অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে। এটা এই আরটা দেখলেই আমি বলে দিব এটা রাইট সাইডে, মানে আরভি ইনফ্রাকশনের সম্ভাবনাই বেশি। এটা একটা পরীক্ষার সময় হিন্টস। পরীক্ষার সময় যদিও আর লেখা ইসিজি হয়তো দিবে না, কারণ আমরা এটা সহজেই ধরে ফেলবো হিন্টসটা, তবুও এটা একটা ইম্পর্টেন্ট হিন্টস দিতেও পারে। তাহলে এখানে V4 এ এসটি এলিভেশন হয়েছে, তার মানে এটা কিন্তু একটা কনফার্মেটরি পয়েন্ট অফ, মানে আরভি ইনফ্রাকশনের কনফার্মেটরি পয়েন্ট। কারণ আপনি এই ইসিজিটা করেই, এটা আসলে সেকেন্ড ইসিজি, প্রথম ইসিজিতে আপনি তার সন্দেহ করছিলেন, সাসপেক্ট করছিলেন যে তার আরভি ইনফ্রাক্ট হতে পারে, এই জন্য আপনি তার রাইট লিড দিয়ে করেছেন। রাইট সাইডেড লিড দিয়ে যখন আপনি 4R 5, মানে 4R 4 5 6 এইগুলোর কোনোটাতে আপনি, মানে আর 4R এ এলিভেশন পেয়েছেন, এসটি এলিভেশন পেয়েছেন, সো আপনি তখন বলবেন এটা কনফার্ম রাইট সাইডেড, মানে আরভি ইনফ্রাকশন, রাইট ইনফেরিয়র এমআই উইথ রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন। সো আমাদের এই এক্সটেনশনটা হয়ে গেল। এখন আমাদের আরেকটা এক্সটেনশন, সেকেন্ড অ্যাড অন, দ্যাট ইজ ইনফেরিয়র এমআই উইথ পোস্টারিয়র এক্সটেনশন। এখানে পোস্টারিয়র সারফেসটাও হার্টের নষ্ট হয়ে গিয়েছে। সো এখানে আমরা কি কি, এখানেও কয়েকটা শর্ত আছে। সেই শর্তগুলা কি, প্রথমেই তো আমাকে ইনফেরিয়র এমআই, আমার ইনফেরিয়র এমআইটা প্রথমে আহ, আমাকে জাজ করতে হবে, দেন অ্যাড অন আছে কিনা দেখবো। সো আর এর আগের রিসিজেতে যে আর লেখা ছিল, আর মিনস রাইট সাইড, তো এটা তো আপনারা অলরেডি বুঝেই গেছেন। সো এখানে আমি একইভাবে একটা কি কি থাকবে দেখি। এখানে আমি দেখতে পাচ্ছি ইনফেরিয়র এমআই এর শর্তগুলো পূরণ হয়েছে কিনা সেটা আগে দেখি। টু, এসটি এলিভেশন আছে, থ্রিতে অল্প এলিভেশন আছে, এভিএফ এ এলিভেশন আছে, এবং আমি এখন
রেসিপ্রোকাল ডিপ্রেশন আছে কিনা দেখবো। ওয়ানে আহ এই এখানে আমি পাশাপাশি তাহলে আমি ইনফেরিয়র এমআইটা দেখলাম, পাশাপাশি আমি দেখতে পাচ্ছি ওয়ানেও একটু এলিভেশন আছে, ওয়ানে এলিভেশন দেখতে পাচ্ছি। এবং এটার ল্যাটারাল লিডেও ওরকম সামান্য, খুব সামান্য এলিভেশন দেখা যাচ্ছে। সো রাইট সাইড এইখানে তাহলে আমি দেখলাম ল্যাটারাল সারফেসটাও ইনক্লুডেড হয়েছে এবং ইনফ্রাকশন, তার মানে এটা হলো ইনফেরিয়র ল্যাটারাল এসটিইএমআই। এবং আমি ল্যাটারালের মেইন লিড যেটা, এই যে দেখুন, এই যে V5 এ এসটি এলিভেশন দেখা যাচ্ছে, V6 এও খুব কমপ্লিট এসটি এলিভেশন দেখা যাচ্ছে। তাইলে আমার এখানে এসটি এলিভেশন কোথায় কোথায় হলো? V2 3 AVF এই গ্রুপটাতে, 1 AVL 5 6 কমপ্লিট ল্যাটারাল গ্রুপটাতে। তাইলে আমার এটা ইনফেরিয়র ল্যাটারাল এসটিই, মানে এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তাহলে এটার পুরো নাম হলো অ্যাকিউট অ্যাকিউট এসটিই এলিভেটেড এমআই ইনফেরিয়র সারফেস ব্র্যাকেটে, মানে ইনফেরিয়র ল্যাটারাল ব্র্যাকেটে লিখবো, বা ইনফেরিয়র অ্যাকিউট ইনফেরিয়র ল্যাটারাল এসটিএমআই। এখন পোস্টেরিয়র এক্সটেনশন আছে কিনা কিভাবে দেখবো? পোস্টেরিয়র এক্সটেনশনের শর্ত হলো এখানে কি, হরাইজন্টাল, এতক্ষণ কিন্তু আমি দেখেছিলাম, এতক্ষণ দেখেছিলাম আহ যে V1 V1 2 তে এসটি এলিভেশন হয়, যেটা মানে রাইট সাইডেড লিডে, মানে রাইট আরভি ইনফ্রাকশনে দেখেছিলাম। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে এসটি, এই যে V1 থেকে V3 লিডে পোস্টেরিয়র, যেহেতু পোস্টেরিয়র মানে আমার পেছন থেকে এই লিড গুলা মিরর ইমেজ শো করে, যার কারণে এসটি এলিভেশনের বদলে এসটি ডিপ্রেশন উল্টা হবে, এসটি ডিপ্রেশন। তাহলে V1 থেকে V3 গুলাতে আমি হরাইজন্টাল এসটি ডিপ্রেশন, আমি যে এসটি ডিপ্রেশন আমাদের আম, আহ, আহ, প্রথম মেন্টর যে আমাদের দেখিয়েছিলেন, এসটি ডিপ্রেশন কয়েকটা আছে। একটা হলো একটা হলো এইরকম আপ স্লপিং, একটা হলো হরাইজন্টাল, আর একটা হলো ডাউন স্লপিং। সো আপ স্লপিংটা ফিজিওলজিক্যাল বা এক্সারসাইজ করার সময় হয়, হরাইজন্টাল এবং ডাউন স্লপিং এই দুইটা হলো আমার প্যাথোলজিক্যাল, এবং হরাইজন্টালটা হলো মোস্ট কনফার্মেটরি, ডাউন স্লপিংটাও কনফার্মেটরি। তো এইটা এই যে এইখানে বলা হচ্ছে হরাইজন্টাল এসটি ডিপ্রেশন V1 থেকে V3 তে যদি থাকে, এটা হলো খুবই সিগনিফিকেন্ট। এছাড়া V1 থেকে V3 তেই সবগুলো ফাইন্ডিং হবে, টল এবং ব্রড আর হবে, এবং টিটা আপরাইট হবে। এসটিটা ডিপ্রেশন হইলেও টিটা আবার উপরের দিকে ওঠা শুরু করবে। এবং V2 তে কি হবে? V2 তে আরটা এস এর থেকে অনেক বড় হবে। নর্মালি কিন্তু কি হয়, V1 এ আর সামান্য ছোট, V3 তে, মানে V1 এ আর ছোট, এস অনেক বড়, মানে আরো প্রোগ্রেশনের নর্মাল যে ফেনোমেনা, V2 তে আর আরেকটু বড় কিন্তু এস এর থেকে অনেক ছোট, V3 তে গিয়ে আর এবং এস সমান, V4 থেকে এস এর চেয়ে আর বড় হওয়া শুরু করে। তাহলে V2 তেই যদি আমি আর বড় পাই, সেটা অবশ্যই কোনো নর্মাল কিছু না। সো V2 তে আমি আরটা এস এর থেকে বড় পাবো, ডমিনেন্ট আর পাবো, এটাও একটা পোস্টেরিয়র এক্সটেনশনের আমার একটা শর্ত। তাহলে আগেরটাতেও চারটা ক্রাইটেরিয়া ছিল, এখানেও আমার চারটা ক্রাইটেরিয়া। তাহলে হরিজন্টাল এসটি ডিপ্রেশন, তাহলে আমি হরিজন্টাল এসটি, এইগুলা আমি বললাম যে আমার টোটাল ক্রাইটেরিয়া। আমি এখন ওই ইমেজে কি আছে সেটা দেখবো। আর এটা আমি কনফার্ম করি, আরভি ইনফ্রাকশনটা আমি যেমন কনফার্ম করেছিলাম 4 V4 আর 5 আর 6 আর দিয়ে, আর এখানে আমি পিছন দিকে, পিছের দিকে আরো তিনটা নতুন লিড লাগাবো। তাহলে সেই লিডগুলোর নাম হলো V7 V8 V9। লিডগুলা কোথায় লাগানো হয় এই যে এখানে লেখা আছে, এটা আমরা দেখবো। সো এটাও আমরা সিস্টাররা ঠিক লাগাচ্ছে কিনা, আমরা যেখানে কাজ করি রেগুলার, সিস্টাররা মাঝে মাঝে আমরা একটু দেখবো, সিস্টাররা লিড গুলা যদি ভুল লাগাই তখন কিন্তু ইসিজি আমি ভুল রিড করতে পারি, মানে রিড করতে পারি না, বদনামটা কিন্তু আমার হবে। সো এটা আমাকে একটু দেখতে হবে। সো এই ইসিজি তে কি কি আছে? আমরা এই ইসিজি তে ইনফেরিয়র ল্যাটারাল এমআই আছে, এটা দেখেছিলাম। এখন অ্যাড অন হিসেবে পোস্টেরিয়র ইনফ্রাকশন আছে কিনা এটা আমি একটু দেখতেছি। সেটা হলো হরিজন্টাল এসটি ডিপ্রেশন এখানে আছে V1 থেকে V3 তে, ঘটনাটা সত্যি কিনা আমি একটু দেখি। এই যে দেখুন, কি সুন্দর এসটি ডিপ্রেশন, এইটা হলো আমার আইসোইলেকট্রিক লাইন। আর এই যে দেখেন যে পয়েন্ট এইখানে, তাহলে এটা আমি তো দেখতেছি 7 8 ঘর এখানে এসটি, এই জায়গাটা 7 8 স্মল স্কোয়ার ডিপ্রেশন হয়ে গেছে। আর সেখান থেকে ডিপ্রেশনটা হওয়ার পরে এই যে দেখুন একবার হরিজন্টাল, এটা হরিজন্টাল। তো এই জন্য এটা মোস্ট সিগনিফিকেন্ট। তাহলে এইখানেও আমি হরিজন্টাল এসটি ডিপ্রেশন দেখতে পাচ্ছি, এখানেও পাচ্ছি। তাহলে আমার যে নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া ছিল V1 2 3 তে হরিজন্টাল এসটি ডিপ্রেশন, সো এই ক্রাইটেরিয়াটা মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া মিলে গেল।
নেক্সট কি, টল ব্রড আরওয়েভ। তো টল ব্রড আরওয়েভ, সো এই যে আমরা বলেছিলাম যে এই ওয়েভ গুলার কোনটা কত, এটা আমরা প্রথমেই সব মুখস্থ করবো না। যখন এই যে এখন আমার আসলো যে টল ব্রড আরওয়েভ এই শব্দটা, এখন আমি আরওয়েভ এর ব্রডটা কত টলটা কত এটা আমরা জানতে পারি। সেটা আরওয়েভ, এটা এক এক লিডে এক এক রকম। V1 থেকে V6 এর দিকে আরটা আস্তে আস্তে বড় হইতে থাকে, এটা আমরা দেখেছি। V12 তে দেখা যায় 1 স্মল স্কোয়ারের নিচে, এবং V56 এ গিয়ে আরো আরটা সবচেয়ে বড় থাকে, সেখানে 25, দ্যাট মিনস 25 স্মল স্কোয়ার, দ্যাট মিনস 5টা লার্জ স্কোয়ার পর্যন্ত আরো একটা পৌঁছে যেতে পারে। মানে এর নিচ পর্যন্ত হলো নর্মাল, এর উপরে গেলে 25-এর উপরে গেলে সেটা আবার অ্যাবনর্মাল, আপ টু 20, দ্যাট মিনস লেস দ্যান 25 স্মল স্কোয়ার। AVL এ এটা আপ টু 13 বা লেস দ্যান 13, এবং AVL এ 13 বললাম, AVF এ লেস দ্যান 20। এরকম এটা আমাদের আস্তে আস্তে এটা আপনাদের যে বেসিকের যে সেকেন্ড বা থার্ড পেজে যে চার্টটা আছে, যে সবগুলা ওয়েবের যে চার্টটা, এই যে যখন আপনি যখন এই এই সেকশনটা এই সেগমেন্টটা পড়তে আসবেন যে আরওয়েব, টল ব্রড আরওয়েব, তখন আপনি এবার এখন আপনি ওই ওই সেকেন্ড পেজটাতে চলে যাবেন, গিয়ে বলবেন দেখুন দেখি তো আমি তাহলে আরওয়েবের নর্মালটা কত ছিল। এখন আপনি যেটা লিখে লিখে পড়লে আপনার মনে থাকবে, কিন্তু সবগুলা ওয়েব একসাথে মুখস্থ করা শুরু করলে সেকেন্ড পেজের, এটা কিন্তু আমাদের মনে থাকবে না। সো আমি দেখলাম টল ব্রড আরওয়েভ, তাহলে V12 তে আমি দেখেছিলাম আরওয়েভটা মাত্র এক ঘর থাকে। আর এখানে কি আছে আমি দেখি, এটা V2 তে এখানে আরওয়েভের কি কি অবস্থা। এখানে V2 তে আমি দেখতে পাচ্ছি, এই যে দেখুন, এই যে আপনি একটু দেখুন কত এটা, এটা মানে 8 ঘর হয়ে গেছে, এখানে 1-2 ঘর পর্যন্ত নর্মাল। তাহলে আরওয়েভ এখানে টল এবং ডমিনেন্ট, ডেফিনেটলি এস এর থেকে বড় ডমিনেন্ট। এবং V23-তে আরেকটা আমরা পড়েছিলাম যে আপরাইট টি ওয়েভ। এই যে দেখুন, এখানে এটা এসটি ডিপ্রেশনটা হরিজন্টাল হওয়ার পাশাপাশি টিটা আবার উপরের দিকে চলে গেছে, টিটা যে উপরের দিকে গেল এটার নাম হলো আপরাইট টি ওয়েভ। তাইলে পোস্টেরিয়র ইনফ্রাকশনের অনেকগুলা ক্রাইটেরিয়া আমি এখানে পেয়ে গিয়েছি, মানে সবগুলা, প্রায় সবগুলা ক্রাইটেরিয়া পেয়ে গিয়েছি। সো এটা হলো আমার ইনফেরিয়র এমআই। তো এটা তো আমি দেখলাম আইসোলেটেড ইনফেরিয়র না, ইনফেরিয়র ল্যাটারাল এমআই সাথে পোস্টেরিয়র এক্সটেনশন। তাহলে ইনফেরিয়র ল্যাটারাল এসটি এলিভেটেড এমআই উইথ পোস্টেরিয়র এক্সটেনশন, এই ফাইন্ডিং গুলো পাওয়ার কারণে। এখন আমি আরেকটা ইমেজ দেখতেছি। আহ আশা করি আপনারা খুব একটা, যদি একটু লেন্দি হয়ে গেল আজকে বেসিক পড়ার কারণে, প্রতিদিন এমন হবে না, আশা করি আপনাদের খুব বেশি বোরিং লাগছে না। আমরা বেশিক্ষণ আর কথা বলবো না, আজকের মতো শেষ করবো ইনফেরিয়র এমআই দিয়ে। সো এই যে এখন আমি আরেকটা ছবি দেখতে পাচ্ছি। আরেকটা ছবি হলো, দেখে নিই আমাদের ইনফেরিয়র এমআই গুলো আছে কিনা এখানে। লিড 2-তে এসটি এলিভেশন, লিড 3-তে সামান্য এলিভেশন, এবং এভিএফ, এভিএফ এ সিগনিফিকেন্ট এলিভেশন। ওয়ানে কি অবস্থা দেখি, ওয়ানে এলিভেশন আছে, এভিএল এর সামান্য এলিভেশন আছে, দ্যাট মিনস এটাও এন্টেরিয়র ল্যাটারাল এসটিএমআই। সাথে এখন পোস্টেরিয়র এক্সটেনশন আছে কিনা। ও ল্যাটারাল লিড তো আরো দুইটা বাদ আছে, কি কি ল্যাটারাল লিড? ল্যাটারাল লিড হলো ভি V56, কিন্তু দেখেন এখানে V56 এর বদলে কি হয়ে গেছে, V456 এর বদলে হয়ে গেছে 789। তো যখনই আমি V789 দেখবো, তখন আমি বুঝে নিব যে এটা তো পেছন দিকে এই লিড গুলো ইনসার্ট করা হয়েছে, সো এটা আমার পোস্টেরিয়র এমআই। এটা দিয়ে আসলে পোস্টেরিয়র এমআইটা কনফার্ম করা হয়। তাহলে আমি আরভি ইনফ্রাক্টটা কনফার্ম ইসিজির মাধ্যমে কনফার্ম করেছিলাম, রাইট সাইডেড ইসিজি দিয়ে রাইট সাইডেড লিড ইনসার্শন করে, আর পোস্টেরিয়র এমআইটা কনফার্ম করলাম। তাহলে এটা অ্যাকচুয়ালি আমার সিরিজের সেকেন্ড ইসিজি। প্রথম ইসিজিতে আমার সন্দেহ হয়েছিল যে এটা পোস্টেরিয়র পোস্টেরিয়র এমআই হতে পারে, এই জন্য আমি পোস্টেরিয়র ইসিজিটা করেছি, এবং সেখানে আমি নাম দিয়েছি 789। সো লিড গুলো কোথায় বসাবো সেটা আগের ইমেজে আছে, আমরা দেখবো। সো যখনই আমি 789 দেখবো, তখনই আমি এটা কনফার্ম হয়ে যাবো যে এটা তাহলে পোস্টেরিয়র এমআই। তো 789-এ এই সুন্দর আহ এক এখন V1 2 3-তে যে হরিজন্টাল এসটি ডিপ্রেশন ছিল আগে আমরা পড়েছিলাম, সেটা তো আছেই, এই যে দেখুন আছে, প্রথম দুইটাতে আছে নাইসলি, তিন তিন নাম্বারটাতেও আছে। সবচেয়ে সবচেয়ে বেস্ট দেখা যাচ্ছে V2-তে। পাশাপাশি আমার V789-এ এসটি এলিভেশন হয়ে গেছে বেশ ভালো পরিমাণ, 5 ঘরের উপরে। সো এটা আমার হলো পোস্টেরিয়র এক্সটেনশন। তো এখানে আমার ফাইন্ডিং এ কি লেখা আছে একটু দেখি, মার্ক এসটি এলিভেশন 7 থেকে 9। এবং আহ, এটা তো আপনি জানেনই, এটাও আপনি বলে দিবেন। এবং কিউএফ ফরমেশন আছে কিছু কিছু লিডে, আমরা দেখতে পাচ্ছি।
ইউএফ ফরমেশন। সো এটা হলো আমার ইনফেরিয়র ল্যাটারাল এসটিএমআই উইথ পোস্টেরিয়র এক্সটেনশন। এরপরে যে থার্ড একটা এক্সটেনশন ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা হলো ইনফেরিয়র এমআই উইথ কমপ্লিট হার্ট ব্লক। এটা আমরা আমরা হার্ট ব্লক না পড়ে এটা পড়া যাচ্ছে না। আমরা হার্ট ব্লক যেদিন পড়বো সেদিন আমরা এটা, দ্যাট মিনস ইনফেরিয়র এমআই এর সঙ্গে হার্ট ব্লক অ্যাড হবে। এখানে আমরা আজকে ইনফেরিয়র এমআই আছে সেটা তো আমরা বুঝতেই পাচ্ছি। যেমন আহ এই যে টুতে হিউজ একটা এসটি এলিভেশন, থ্রিতে হিউজ এসটি এলিভেশন, এভি এফ এ হিউজ। তো এটা আমরা দেখতে পাচ্ছি। সো আমরা নেক্সট নেক্সট ক্লাসে যখন হার্ট ব্লকটা পড়বো এইচএসজিটা, তখন ডিসক্রিপশন ডেসক্রাইব হবে। তো আমাদের আজকে আহ, আমরা শুধু ইনফিরিয়র এমআইটা বললাম। পুরাটা এমআইটা বলার ইচ্ছা ছিল, কিন্তু অলরেডি 1 ঘন্টা 50 মিনিট ক্লাস হয়ে গেছে, আপনাদের বোরিং লাগতে পারে। থ্যাংক ইউ আজকের মতো। আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি।